আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। ঘরটার সামনে উবু হয়ে বসে আছে আহেরা। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। কাঞ্চন ওর হাত ধরে ওঠাতে যাবে, ঠিক তখনই জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি বলছি তো, এই ঘরের ভেতরে কেউ আছে। সারা রাত কেঁদেছে, মা মা বলে ডাকছিল। আতঙ্কে আহেরার হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো সে। তাহলে কি রিপোর্টগুলোর কথা জেনে গেছে আহেরা? ধরফড় করে বিছানায় উঠে বসল কাঞ্চন। শীতের রাতেও ঘামে ভিজে গেছে শরীর। কে কাঁদছিল ওই ঘরের মধ্যে? ড্রয়ার হাতরে দেখল রিপোর্ট নিজের জায়গাতেই আছে। সে নিঃশব্দে সেগুলো সরিয়ে নিজের ব্যাগে ঢোকালো। কাল বেরোনোর কথা ওদের। সকালে ড্রয়ার খুললেই আহেরা দেখতে পেয়ে যেত নিস্তব্ধ নিকষ কালো আঁধারে ডুবে থাকা পাহাড়ি রাত। পাহাড়ের কোলে ছোট্ট বসতি। গরম কম্বলের ওম নিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল। কাঠের সিঁড়িতে পা ফেলে নিঃশব্দে এগিয়ে আসে ময়ঙ্ক। হাতে বেঁচে যাওয়া পাউরুটি আর গুড়। ছোট্ট একটা প্রাণ দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। সিঁড়ি দিয়ে যত এগোচ্ছে ততই একটা অস্বস্তি চেপে বসছে ওর মনে। অস্বস্তিটা যে কিসের সেটা ও জানে না। দরজার সামনে আসতেই উৎকট গন্ধে নাক জ্বলে উঠল। ফিরে যাবে ভেবেও বাচ্চাটার কথা মনে পড়তে থমকে যায়। রাতের এই সময়ে এই ঘর থেকে দুর্গন্ধ আসার কারণটা অজানা। এদিকে ঠান্ডাও বাড়ছে, তার সাথে শীতের রাতে বৃষ্টি। হালকা তুষারপাত হয় মাঝে মাঝে। উত্তরে হাওয়ার দাপট কম নয়। গায়ের কম্বলটা আর একটু ভালো করে জড়িয়ে নিয়ে দরজায় মৃদু চাপ দিল। সেই আবছা মুখটা জলজলে চোখে তাকিয়ে রয়েছে ঘরের দিকে। ছোট্ট দুটো হাত জানালার উপর রাখল। বাইরে যাওয়ার কোনো উপায় নেই। পারলে এখনই দৌড়ে চলে যেত। ফেটে যাওয়া শুকনো গালের উপর চোখের জলে নাকিবুকি। তামুরের চোখের দৃষ্টি জানলার কাঁচের মতোই ঝাপসা হয়ে উঠছিল। আবার হঠাৎ কি যেন দেখে রাঙা চোখ দুটো মুছে জানালার সামনে গিয়ে দাঁড়ালো সে। জানলা দিয়ে বিশেষ কিছু দেখা যাচ্ছে না, সবই আবছা। ছোট্ট দুটো হাত দিয়ে জানালার বাষ্প মুছে ভালো করে দেখার চেষ্টা করল সে। বৃষ্টি হতেই কুয়াশা কেটেছে। রাতের পাহাড় যেন তখন তারার চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে। সারি সারি পাহাড়গুলো বোঝা যাচ্ছে এবার। ধীরে ধীরে চোখ অন্ধকারটা সয়ে নিয়েছে। আশেপাশের বেশ কিছু বাড়িতে আলো জ্বলছে এখন। সেই সামান্য আলোতেই দেখা যাচ্ছে ঘরের নিচের ধাপের পাহাড়ের সমতল ভূমিতে একজন দাঁড়িয়ে আছে। তামুর ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। ফুটি ফাটা ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে চিৎকার করতে চাইল, কিন্তু স্বর বেরোল না। ওর অব্যক্ত স্বর শুনতে পেয়েই এগিয়ে আসছে সেই ছায়া। অন্ধকারে তাকে চেনা যায় না। তার চোখ দুটো একদম স্পষ্ট। গনগনে আগুনের উত্তাপ সেই দুটো চোখে। জানালার কপাট দুটো দুর্বল হাতে টেনে খুলে দিল বাচ্চাটা। এক রাশ ঠান্ডা বাতাস এসে ঘরের চারিদিক কাঁপিয়ে দিয়ে গেল। পরনের ছেঁড়া সোয়েটারে সেই দমকা বাতাস সামাল দেওয়ার ক্ষমতা নেই। জবুথবু হয়ে সে বসে পড়ল এক কোণে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে একটা শব্দ শুনে থমকে যায় ময়ঙ্ক। বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ ছাড়া আর কিছুই শোনা যাওয়ার কথা নয় এই মুহূর্তে। এদিকে সবাই রাত 9টার মধ্যেই লেপের মধ্যে ঢুকে স্বপ্নের দেশে পাড়ি দেয়। শীত আর বৃষ্টি সেই পরিবেশ আরো নিঝুম করে দিয়েছে। কিন্তু এই রুমঝুম করে শব্দটা আসছে কোথা থেকে? সজাগ হয়ে উঠল ময়ঙ্ক। ঘরের মধ্যে যেন বৃষ্টির সুরের সঙ্গে তাল মিলিয়ে শোনা যাচ্ছে নিক্কণ।
ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। তাহলে কে? কাঁপা কাঁপা হাতে তালাটা খুলে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ময়ং। তাহলে কি বাচ্চাটা সত্যি বলেছিল? সে কি ফিরে ফিরে আসে? ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রবল আপত্তি সত্ত্বেও প্রচুর প্রশ্নের ঝড় উঠেছে মনের মধ্যে। উত্তর সব দরজার ওপারে। দরজার হাতল চাপতেই একটা খুট করে শব্দ হলো। ঠিক তখনই ওপারে থেমে গেল নূপুরের শব্দটা। ঘরের ভিতরে পা রেখেই মনের অস্বস্তি কয়েক গুণ বেড়ে গেল ময়ঙের। পচা দুর্গন্ধে ভরে গেছে ঘরটা। জানলাটা হাট করে খোলা, হু হু করে হাওয়া ঢুকছে ঘরের মধ্যে। আর সেই খোলা জানালার নিচেই ধুলো মাখা মেঝেতে বাচ্চা ছেলেটা গুটি সুটি মেরে ঘুমোচ্ছে। ধীর পায়ে তার কাছে গিয়ে দেখল ময়ং। ছেলেটার মুখ এক অদ্ভুত প্রশান্তিতে ভরে রয়েছে। অসহ্য ঠান্ডা বা দুর্গন্ধ কোনোটিই তার কষ্টের কারণ হয়েছে বলে মনে হলো না। ময়ং জানলাটা বন্ধ করে নিচের গায়ের কম্বলটা জড়িয়ে দিল ছেলেটার গায়ে। পেপার চাপা দেওয়া থালাটা ছেলেটার সামনে নামিয়ে দিয়ে গেল। এত শান্তিতে ঘুমোচ্ছে যখন, এখন ডেকে তার ঘুম ভাঙাতে চাইল না ময়ং। ভোরে এসে থালাটা নিয়ে যাবে খন, যাতে কেউ জানতে না পারে। সস্নেহে একবার সে বাচ্চাটার মাথায় হাত রাখল। সেই হাতের উষ্ণতায় কেঁপে উঠল বাচ্চাটা। শীতের শীতল স্পর্শেই যেন অভ্যস্ত হয়ে গেছে সে। মায়াং উঠে বেরিয়ে এলো ঘর থেকে। পিছনে ঘুরে দরজা লাগাতে যাবে এমন সময় চোখ গেল জানলার দিকে। সেই দৃশ্য ভয়ে কাঁপিয়ে দিয়ে গেল তার সারা শরীর। জানলাটার বাইরে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে একটা আবছা অবয়ব। অবশ্য দোতলার বাইরে দাঁড়িয়ে থাকার কোনো জায়গা নেই, শূন্যে ভাসছে অবয়বটা। তার জ্বলন্ত চোখ ছাড়া আর কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। সাদা চোখে মনির কোনো চিহ্ন নেই। বন্ধ জানলার ওপার থেকে লম্বা হাতটা এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাচ্চাটার। দুর্গন্ধটা দম বন্ধ করে দিচ্ছে এবার। মায়াং বুঝতে পারল তার সারা শরীরটা অবশ হয়ে আসছে। সেটা ঠান্ডাতে নয়, ভয়। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। শীতের ঠান্ডা বাতাসের সাথে ক্লান্তি মেশানো স্বস্তি মোড়া এক আরামের ঘুম ঘুমোচ্ছে আহেলি আর কাঞ্চন। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা, কোথাও কোনো শব্দ মাত্র নেই। কিন্তু এই অন্ধকারের মাঝেও ঘরের কোনো কোণে ছোট্ট দুটো আলো জ্বলছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ঘরের মধ্যে কোথাও আলোটা জ্বলছে না, আলোটা আসছে জানলা থেকে। জানলা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা অবয়বের মুখ, যার চোখ দুটো লাল হয়ে চলছে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প রাত চড়া। এই সময়টা নদীক যাওয়ার জন্য একদম পারফেক্ট, বুঝলি তো? কাঞ্চনের এই কথাটা সাত্ত্বিকের কাছে অন্তত বার পাঁচেক শুনেছে। সে আবারও নিঃশব্দে সম্মতি জানিয়ে চায় চুমুক দিল। সাত্ত্বিকই পুরো প্ল্যানটা করেছে। ওর ভীষণ ঘোড়ার নেশা, কিন্তু ভিড়ের মধ্যে নয়, ফাঁকা ফাঁকা অফবিট। বছরে 3-4টে ট্রিপও করেই নেয়, কখনো ফ্যামিলির সঙ্গে, কখনো বা বন্ধুদের সঙ্গে, কখনো আবার একা একা, মানে ওই সোলো ট্রিপ। রিপোর্টগুলো হাতে আসার পর থেকেই কাঞ্চন ভীষণ মনমরা হয়ে গেছে। আহেরাকে এখনো কিছুই বলতে পারেনি।
মনে মনে ঠিক করেছে আহেরাকে আর জানাবেও না। ও ভেঙে পড়বে। আহেরার কাছে মা না হতে পারার বিষয়টা যে তার কতটা কষ্ট দিতে পারে সেটা কাঞ্চনের থেকে ভালো আর কেই বা বুঝবে। এই রিপোর্টগুলো থেকে মন সরানোর জন্যই সেদিন ফোন করেছিল সাত্বিককে। খানিক এদিক ওদিকের খবর নিয়েই কাঞ্চন প্রশ্ন করেছিল, তারপর বল, রিসেন্টলি অফবিট কোনো জায়গার খোঁজ পেলি? কাঞ্চন জানে সাত্বিক এইসব জায়গার খোঁজেই থাকে, কিন্তু সাত্বিক একটু অবাক হয়েছিল এই প্রশ্ন শুনে। কাঞ্চনের গলার স্বর শুনে তার মনে হয়েছিল একটা অদ্ভুত হতাশা আর ক্লান্তি জড়িয়ে রয়েছে সেই স্বরে। তাছাড়া কিছুদিন আগেই একবার কথা হয়েছিল তাদের, তখন সে ঘুরতে যাওয়ার কথা বলাতে তাদের একবার ডাক্তারের কাছে যেতে হবে। আহারে, শরীরটা ঠিক নেই, বেশ খরচ আছে। হ্যাঁ, খোঁজ তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন যে তুই বললি বৌদির শরীর খারাপ। যাই হোক, সব ঠিক আছে তো? ডাক্তার দেখিয়েছিলি? কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর, হ্যাঁ রে, ঠিক আছে। ডাক্তার বলল যে হাওয়ার বদলে প্রয়োজন আছে, তাই তোকে হাওয়া বদলের প্রয়োজন তো আগেই বলেছিলাম, তখন তো শোনোনি বাছা। টাকা কষিয়ে ডাক্তার দেখিয়ে তবে বুদ্ধি হলো। হ্যাঁ, ম্লান হেসে সম্মতি জানিয়েছিল কাঞ্চন। ভেতরের ঝড়টা বুঝতে পারেনি সাত্বিক। তারপরই প্ল্যান হয়ে গেল নজিক যাওয়ার। পাহাড়ের কোলে ছোট্ট গ্রামটা দেখে বিশ্বাস হয় না এটা ভারতের উত্তর পূর্বের অংশ। ছবিগুলো দেখে মনে হলো এক টুকরো বিচ্ছিন্ন স্বর্গ। সাত্বিকের স্ত্রী মৌলির সঙ্গে আহেরার খুব ভাব। ওদের পুচকে মিলিটাও হয়েছে ভারী মিশুকে। তাই ফ্যামিলি ট্রিপে সাত্বিকদের সঙ্গে ঘুরতে যেতে আপত্তি করে না আহেরা। এর আগেও একসঙ্গে কয়েকবার গিয়েছে ঘুরতে। প্ল্যান হয়ে গেল হাওড়া থেকে গৌহাটি, সেখান থেকে ট্রেনে নাহারলাগুন, তারপর গাড়ি। ট্রেনে চেপে আধ ঘন্টা বসতে না বসতেই মৌলি সাত্বিকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সাত্বিক অবশ্য একটানা বকেই চলেছিল, সে কথা কাঞ্চন শুনুক বা না শুনুক। কাঞ্চনের কোনো কথাই তেমন কানে ঢুকছে না। সে এক মনে দেখেছিল আহেরা 6 বছরের মিলির চুল বেঁধে দিচ্ছে। সেটা দেখে যেন আরো মনটা খারাপ হয়ে যাচ্ছে। আজ তাদের মেয়ে হলে মিলির মতোই হয়তো হতো। আহেরা কোনোদিন নিজের সন্তানকে যত্ন করতে পারবে না। দীর্ঘশ্বাসটা এসে পড়ল গরম চায়ের ওপরে। তখনই শুনতে পেল, কিরে শুনছিস? তোরও ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, একজন তো অলরেডি ঘুমের দেশে পৌঁছে গেছে। কথা শেষ করে ঘুমন্ত মৌলির দিকে তাকিয়ে হাসল সাত্বিক। আরে বেশ, সরি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। বল বল, কি যেন বলছিলি? এই সময়টা পারফেক্ট। তারপর? সাত্বিক বিরক্ত হল না। কলেজেও দেখেছে কাঞ্চন একটু অন্যমনস্ক হয়ে পড়ে কোনো চাপ থাকলেই। হয়তো অফিসের চাপ আছে। নিজে থেকে যখন কিছু বলেনি তখন খুঁচিয়ে ঘা করার ছেলে সাত্বিক নয়। সে আবার নিজের ছন্দেই বলতে থাকলো, একটা আছে নীলাম্বর ফলস, ওইটার কাছে এক ধরনের নীল ফুল ফোটে এই সময়, ঠিক শীত পড়ার আগে। বেশি বৃষ্টি হলে অবশ্য ফুল নষ্ট হয়ে যেতে পারে। দেখি আমাদের ভাগ্যে সেই ফুল দেখার সৌভাগ্য হয় কি না। দেখতে পেলে যা সুন্দর সুন্দর ছবি আসবে না, ওফ, ওইগুলো পোস্ট করলে ইনস্টা ফলোয়ার এক ধাক্কায় বেড়ে যাবে। এই কথাগুলো খুব একটা মন দিয়ে শোনেইনি কাঞ্চন। আচ্ছা, আমরা তাহলে এখন পৌঁছে কোথায় উঠব? এই তো কালকেই তোকে সব ডিটেল হোয়াটসঅ্যাপ করলাম, যে দেখিসনি? কি হয়েছে বলো তো? সেই থেকে দেখছি তুমি অন্যমনস্ক। কাঞ্চন মনে মনে ভাবল, যা হয়েছে তা যদি সত্যি এত সহজে আহেরাকে বলতে পারত তাহলে তো মিটেই যেত কষ্টটা। সে আহেরার চোখের দিকে তাকাতে পারল না। কিছু হয়নি বলেই ফোনের মধ্যে সাত্বিকের চ্যাটটা খুলে দেখল, সত্যিই তো কালকেই ছেলেটা সব ছবিসহ পাঠিয়ে দিয়েছিল। রুমগুলো ছোট ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো। সাত্বিক হয়তো কাঞ্চনের মুখ দেখে কিছু আন্দাজ করেছিল। জানি রে, রুমগুলো ছোট। আসলে জায়গাটাকে এই সবে ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচয় পাওয়া শুরু করেছে। হোটেল নেই, হোমস্টেও খুবই কম। আসলে এগুলো ঠিক
হোমস্টেও নয়, পেইং গেস্ট টাইপের বলতে পারিস। তবে একটা ভালো ব্যাপার আছে, একদম ওদের অথেন্টিক লাইফস্টাইলের টেস্ট পাওয়া যাবে, বুঝলি? হ্যাঁ তা তো বটেই, কিন্তু রুমগুলো বেশ সুন্দর। তুই একা হাতে সবটা ব্যবস্থা করে দিলি ভাই, হ্যাটস অফ টু ইউ। গাড়িটা অনেকক্ষণ নির্জন হালকা জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে আস্তে আস্তে উঠে এলো সড়কের উপর। এই দিকটা দিয়ে আর্মিদের গাড়ি যাতায়াত করে, সেই জন্য রাস্তাটা বেশ ভালো। তবে বেশিক্ষণ সেই রাস্তা দিয়ে এগোনো গেল না। একটু পরেই বাঁক নিয়ে গাড়ি ঘুরে গেল পায়ে হাঁটা রাস্তার দিকে। সন্ধে হয়ে গিয়েছে। এমন সময় সাত্বিকের ফোনটা বেজে উঠল। সাত্বিক কথা বলে ফোন নামিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করল, और कितने देर भाई? होम स्टे का मालिक फोन करके पूछ रहा है। आधा घंटा। कल कितने बजे पिक करने आएंगे आप? सुबह आ जाइए। কথাটা বলেই সাত্বিক কাঞ্চনের দিকে ঘোরে। তাড়াতাড়ি বেরোলেই ভালো হয়, কি বলিস? আপনারা বাঙালি? আরে তুমি বাংলা জানো? তা ভালো, তাহলে বলি কাল ভোরের দিকেই বেরোবো। थोड़ा थोड़ा বাংলা জানি। এখানে ভোরে কুয়াশা হয়, রোদ উঠলেই বেরোবো। রেডি হয়ে থাকবেন। সাত্বিকের ইচ্ছে ছিল ভোর ভোরই বেরোনোর, কিন্তু ড্রাইভার রাজি হলো না। প্রথমে তাদের মনে হলো কয়েকদিন বৃষ্টি হয়েছে, ভোরে প্রচণ্ড ঠান্ডা হবে হয়তো। ওরা এখানকার বাসিন্দা, ওরাই বেশি জানবে। আসল ঘটনা বুঝল গাড়ি থামানোর পরে। ড্রাইভার গাড়ি থামালো একটা রাস্তার মোড়ে। সে বেশি কথা না বাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে জিনিসপত্র নামাতে শুরু করলো। পৌঁছে গিয়েছে ভেবে ওরা সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সব লাগেজ আনলোড করে। আপনারা লাগেজ নিয়ে এগিয়ে যান, গাড়ি আর আগে যাবে না। কাঞ্চন বিরক্তি বোধ করল। অদ্ভুত লোক তো। প্রবলেমটা কি? গৌড় কি যেন একটা বলতে গিয়ে থেমে গেল। গলির ভিতরে গাড়ি নিয়ে গেলে ফেরার সময় গাড়ি ঘোরাতে অসুবিধা হয়। সে আগামী সকালেও আমি এখানেই অপেক্ষা করব, আপনারা রেডি হয়ে চলে আসবেন। সাধারণ পাহাড়ি মানুষেরা অনেক সাহায্য করে, কোনো বিশেষ কারণ না থাকলে হঠাৎ করে কথার হেরফের তারা করে না। আগে যখন গৌড়ের সঙ্গে কথা হয়েছিল তখন সে বলেছিল যাতায়াত নিয়ে তাদের চিন্তা করতে হবে না। কথা শুনে মনে হয়েছিল তার উপর ভরসা করা যায়। সেই সময় ফোনে যে গৌড়ের কথা শুনেছিল সেই গৌড়ের সঙ্গে এর কোনো মিলই নেই। এ যেন নিজেই ভরসা পাচ্ছে না যে কথা বলবে কিনা। মৌলি সাত্বিককে ইশারা করে জিজ্ঞেস করতে বলল। গৌড় ততক্ষণে গাড়িতে বসে পালানোর চেষ্টা করছে। ঠিক তখনই সাত্বিক জানলার সামনে মুখ এনে প্রশ্ন করল, ব্যাপারটা কি হলো বলো তো? একটু স্পষ্ট করে জানিয়ে রাখলে আমাদেরও সুবিধা হবে, তোমারও সুবিধাই হবে। গৌড় বেচারার মিথ্যে কথা বলার অভ্যেস নেই। আপনারা হোমস্টে যান, কি রাস্তা ভালো না। কেন, কি হয়েছে বলবি প্লিজ? গৌড়ের গলা আরও খাদে নেমে গেল। মৌলি চেষ্টা করেও শুনতে পেল না ওরা কি বলছে। তারপরেই গৌড় গাড়ি ঘুরিয়ে বেরিয়ে গেল। সাত্বিকের মুখ গম্ভীর। সে ব্যাগ দুটো তুলে, চলো চলো, হোমস্টে যেতে হবে। সবার চোখে মুখে কৌতূহল। মৌলি থাকতে না পেরে প্রশ্ন করেই ফেলল, কি বললো? ইদানিং নাকি রাস্তাটায় ভয় আছে। ভয় কিসের? চোর ডাকাত? গোলমাল আছে রাস্তায়, ও বলতে ভয় পাচ্ছিল, নাম নিলে চলে আসে। তোরা কি যেন একটা নাম বলেছিলি, ঠিক শুনতে পেলাম না। কি কি যেন? আর নামটা নিলে চলে আসে মানে? ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে ইশারা করল সাত্বিক। হোমস্টে ফিরে চল, তোকে পরে বলবো। এসব বেশি আলোচনা না করাই ভালো, তাছাড়া মিলি শুনতে পেলে ভয় পাবে। মিলি তখন আয়রার কোলে ঘুমিয়ে পড়েছে। কাঞ্চন কৌতূহল দমন করতে পারল না। সে আবার প্রশ্ন করল, আচ্ছা ভৌতিক ব্যাপার নাকি? তুই বিশ্বাস করিস? সব জিনিসটা অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে নেই। যেখানে যারা বাসিন্দা তারা যেটা বলে সেগুলো কিছু ক্ষেত্রে মেনে নেওয়াই শ্রেয়। আমি বহু জায়গায় গেছি, বাসিন্দাদের বাধা নিষেধ মেনে চলেছি বলেই আমার কোনো বিপদ হয়নি। কাঞ্চন চুপ করল। সাত্বিকের অন্ধ বিশ্বাসটা মেনে নিতে পারছিল না ও।
তবে হাঁটতে হাঁটতেই বেশ মন হালকা হয়ে গেল কাঞ্চনের। ঠান্ডা পরিবেশ, ভিজে পরিবেশ জানান দিচ্ছে ঘণ্টাখানেক আগেই বৃষ্টি হয়েছে। একটা বাড়ির বাগানের কদম গাছের পাতা থেকে জল চুঁইয়ে পড়ছে। স্ট্রিট লাইটের আলোয় মনে হলো হলুদ মুক্তোর দানাটা টুপ করে খসে পড়ল। বাড়িগুলো পুরনো আমলের চীনা স্থাপত্যের স্টাইলে বানানো, ঢালু টালি বসানো ছাদ, তার ধারগুলো বাঁকিয়ে সামান্য উপর দিকে ঘোরানো, যাতে বরফ ছাদের মাথায় না জমে আবার গড়িয়ে একসঙ্গে রাস্তাতেও না পড়ে। তার মাথায় ড্রাগনের মুখ বা সিংহের মূর্তি। বেশ কিছু বৌদ্ধ মঠে এমন আর্কিটেকচার দেখা যায়। কাঞ্চনের এসব নিয়ে বেশ ইন্টারেস্ট আছে। সে পড়েছিল এই স্থাপত্যের ধরন প্রাচীন হলেও খুব কাজের, তাই এখনও অনেকেই ব্যবহার করে। তবে প্রায় গ্রামটির সব বাড়ি এই একই ধাঁচে তৈরি। এটা বেশ আকর্ষণীয়। হোমস্টেতে পৌঁছতে বেশিক্ষণ হাঁটতে হলো না তাদের। এই তো, এই দেখ পৌঁছে গেছি। একই রকম ধাঁচে তৈরি এই বাড়িটাও, দোতলা। একটা বড় গাছ দেখা যাচ্ছে বাউন্ডারির ধারে। দরজার সামনে ছোট ছোট কয়েকটা আলো জ্বলছে। কাঠের বন্ধ দরজার দিকে চোখ যেতেই ক্ষণিকের জন্য চমকে উঠল কাঞ্চন। কেউ দাঁড়িয়ে রয়েছেন ওখানে। দেখলে বোঝা যায় একটা নারী মূর্তি। नमस्ते, आप मिसेस उप्रेती है शायद? हाँ, নীলম উপ্রেতি। নমস্কার। বাংলাতেই কথা বলতে পারেন, অসুবিধা নেই। নীলাম তাদের ভিতরে আসতে বলল। তার বয়স বোঝা যায় না, তবে 40-এর ঘরেই হবে। কাঞ্চন মনে মনে ভাবল, গৌর বোধহয় এই মহিলাকেই ভূত ভেবেছিল। আর একটু হলে সে নিজেই ভয় পেত। ওরকম অন্ধকারে কেউ দাঁড়িয়ে থাকে। ঘরে ঢুকেই একটা ডাইনিং হল দেখতে পেল। আপনারা ফ্রেশ হয়ে নিন, তারপরে খেয়ে নেবেন। এখানে বেশি রাত কেউ জাগে না। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। সাত্ত্বিক ঘাড় নেড়ে সম্মতি জানালো। ডাইনিংয়ে এক ভদ্রলোক বসে পেঁয়াজ কাটছেন। ওরা বুঝল উনি মিস্টার উপ্রেতি। ওইদিকে নীলম বলে চলেছে, আপনারা বোধহয় আমার বাংলা শুনে অবাক হলেন। আমি আসলে বেশ কিছুটা সময় বীরভূমে কাটিয়েছি। ওখানে আয়ুর্বেদিক ওষুধ নিয়ে কিছু কাজ করেছিলাম। তারপর বিয়ে হয়ে গেল, সেই থেকে এখানেই। বলতে বলতে তারা উপরতলায় এসে পৌঁছল। দোতলায় 3টে রুম, 2টি তাদের জন্যই খোলা, তা বোঝাই যাচ্ছে। গৌর বলল ও আপনাদের এই হোমস্টের খবর দিয়েছিল। বুঝতেই পারছেন, এটা তো অত পরিচিত জায়গা নয়। ও আছে বলেই লোকজন জানতে পারছে আমাদের কথা। সবই তো ভালো লোকটার, কিন্তু আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিল কেন বুঝলাম না। আসলে এদিকে গাড়ি ঘোরাতে অসুবিধা, তাই হয়তো। আরে সে তো কি সব ভূত প্রেতের কথা বলল, কি যেন নামটা। এমন সময় কাঞ্চন জোর গুঁতো খেল সাত্ত্বিকের কাছে। হঠাৎ নীলমের মুখের ভালো মানুষটা যেন উড়ে গেল। কি বলি বলুন তো, যত সব আজগুবি গল্প বলা ওর রোগ। আপনারা ফ্রেশ হয়ে খেয়ে নিন। ও, একটা বিষয়, আপনাদের অ্যাটাচ বাথরুম প্রোভাইড করতে পারলাম না। এটা দোতলার কমন বাথরুম, গরম জলের ব্যবস্থা আছে। কথা শেষ করে মৃদু হেসে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে চলে গেল সে। আহেরা বাথরুমে গেল ফ্রেশ হতে। কাঞ্চন রুমে ঢুকে বিছানায় গায়ে এলিয়ে দিল। ঘরোয়া গোলাপি রঙের চাদর পাতা, তার সঙ্গে 2টো ব্ল্যাঙ্কেট, 2টো বালিশ রয়েছে। ঘরের একপাশে একটা ছোট্ট দেওয়াল আলমারি, আর বিছানার মুখোমুখি গড়াধীন জানলা। কাঞ্চন জানলাটা খুলে দিয়ে একটা সিগারেট ধরালো। হোমস্টেটা অবস্থিত পাহাড়ের ঢালের একটা উঁচুতে। তারপর ধাপে ধাপে নেমে গিয়েছে রাস্তা। 2টো টান দিয়ে পাহাড়ি ধাপ কাটা সমতল অংশের দিকে চোখ গেল কাঞ্চনের। কেউ ওখানে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। অন্ধকারে স্পষ্ট নয়, একটা আবছা অবয়ব বোঝা যাচ্ছে শুধু। কেমন যেন শিরশিরে অনুভূতি হলো তার। সে পাশের ঘর থেকে সাত্ত্বিককে ডেকে আনল। সাত্ত্বিক আসতেই
তাদের ওই দিকটা দেখিয়ে প্রশ্ন করল, দেখ তো, ওইখানে কাউকে দেখতে পাচ্ছিস? সাত্বিক এক মুহূর্ত সেখানে নজর বুলিয়েই জানলাটা সশব্দে বন্ধ করে দিল। কাঞ্চন আবারও প্রশ্ন করল, কিরে, কিছু কি? হ্যাঁ, ওই জানলাটার খুলিস না। গৌড় এত সুনাম না করলে এখানে বুক করতাম না। এখন শালা নিজেই পাল্টি খেয়ে গেল। কিন্তু ও পাল্টি খেলো কেন? বোকার মতো কথা বলিস না। ও ফাঁসাবে কেন? ও নিজে হয়তো ব্যাপারটা পরে জেনেছে। আরে কি জেনেছে সেটাই তো জানতে চাইছি। বললাম তো, তখন তুই বিশ্বাস করলি না। সম্ভবত গতবার ও কাউকে এইদিকে ছাড়তে এসে দেখেছিল ওর গাড়ির সামনে কেউ একটা হাঁটছে। ভালো করে দেখে বুঝতে পারে সে হাঁটছে না, ভাসছে হাওয়ায়। হয়তো ভুল দেখেছিল। আরে সেই জন্যই তো তোকে দেখতে বলেছিলাম। তুই তো নিজে থেকে কোনো খোঁজই নিসনি জায়গাটার। পাহাড়ে ওই রকম সমতল ধাপ কেটে যেমন চাষ হতো, তেমন মানুষকে কবর দেওয়াও হতো। আর যাকে দেখেছিস। আহেরা বাথরুম থেকে বেরিয়ে এসেছে ইতিমধ্যে। আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আড্ডা দিও। আমাদের জন্য ওদেরও জেগে থাকতে হবে। আহেরাকে দেখেই দুজনে বেশ থমকে গিয়েই ওর দিকে ফ্যাল ফ্যাল করে চাইল। সাত্বিক চোখের ইশারায় কাঞ্চনকে চুপ করতে বলল। একে পাহাড়ি জায়গা, আজই নতুন এসেছে। এইসব আলোচনা শুনে মৌলি আর আহেরা প্রথম দিন থেকে ভয় পেলে পুরো ট্যুরের আনন্দটাই মাটি হয়ে যাবে। আর দেরি করল না, সবাই চটপট ফ্রেশ হয়ে ডিনার টেবিলে বসল। মিলিও ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। সেই কনকনে ঠান্ডার মধ্যে গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, ডুমো ডুমো করে কাটা আলু, স্কোয়াশের তরকারি আর ডিম কারির গন্ধে খিদেটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। আপনাদের যদি কিছু লাগে তো এক্ষুনি বলে দিন, আমরা দিয়ে দেব। আমরা তো বেশিক্ষণ এখানে জেগে থাকি না, স্টাফরাও বেলাবেলি ঘরে চলে যায়। তবে রাতে প্রয়োজন পড়লে কল করবেন। না, তেমন কিছু নয়। একটু গরম জল যদি পাঠিয়ে দেন 2 রুমে, আর কিছু লাগবে না। আচ্ছা, আমাদের পাশে যে রুমটা আছে ওখানে কি কোনো গেস্ট থাকেন? মনে হলো কেউ আছে, কিন্তু বাইরে থেকে তালা। কথাটা বলতে বলতেই মৌলি অনুভব করল সাত্বিক তার হাতটা জোরে চেপে ধরেছে। চুপ করতে বলার ইশারা স্পষ্ট। তারা দেখল মিস্টার উপ্রেতি যেন হঠাৎ কি বলতে গিয়েও থেমে গেলেন। ওটা স্টোর রুম, ইঁদুর টিকটিকি আছে হয়তো। সাত্বিক জানে এই ঠান্ডায় ইঁদুর বা টিকটিকি থাকার কথা নয়। সে দোতলায় গিয়ে, মৌলি, ওই মহিলার সঙ্গে বেশি কথা বলার প্রয়োজন নেই। স্পষ্টতই কিছু লুকোচ্ছে, না হলে গৌড়ের নাম করতে করতে হঠাৎ স্বার্থপর বলবে কেন? ও খুব একটা সুবিধার নয়। কাঞ্চনের দৃষ্টি কিছুই এড়ালো না। সবাই দোতলায় গিয়ে কাঞ্চনের রুমে বসলো একটু আড্ডা দিতে। পাহাড়ে সবাই রাত 8টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেও শহরের লোকেদের কাছে এটা সন্ধেবেলা। এই ঠান্ডায় একটু ব্র্যান্ডি হলে জমে যেত, কি বলিস কাঞ্চন? হলে তো ভালোই হতো, কিন্তু আজকে শরীরটা এমনিতেই টায়ার্ড। কালকে বসা যাবে না হয়। সারাদিনের ক্লান্তির পরেও আড্ডা বেশ জমে উঠেছিল, কিন্তু মিলি কিছুক্ষণের মধ্যে ঘুমে ঢলে পড়ায় ওরা নিজেদের ঘরে চলে গেল। আহেরার এই এক বাজে অভ্যেস, কিছুতেই নতুন জায়গায় গিয়ে লাইট অফ করে ঘুমোবে না। একদিকে ভালোই হয়েছে, সাত্বিক আর গৌড়ের আলোচনা শুনে কাঞ্চনের যে ভয় ভয় লাগছে না তা নয়। স্নিগ্ধ আলোর ঘেটে যাওয়া কাজল কালো হরিণীর মতো সুন্দর চোখে আহেরাকে যেন আরো বেশি সুন্দর লাগছে। চোখ ফেরাতে পারছে না কাঞ্চন। মনে মনে ভাবল, ডাক্তারের রিপোর্ট শেষ কথা হতে পারে না, কখনো কখনো মিরাকেলও হয়। ভগবানের কাছে কাঞ্চন একটাই প্রার্থনা করেছে রিপোর্ট পাওয়ার পর থেকে, যে আহেরা যেন ঘুণাক্ষরে এই বিষয়ে টের না পায়। কাঞ্চনের মুখ থেকে তো নাই, তাহলে ভীষণ কষ্ট পাবে, হয়তো কিছু করেও বসতে পারে। মেয়েদের মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হওয়া যে কতটা মানসিক কষ্টের সেটা কাঞ্চন জানে। নিজের কাকিমাকে দেখেছে সেই কষ্টে জর্জরিত হয়ে
ডিপ্রেশনের শিকার হয়ে শেষ পর্যন্ত কাঞ্চনের চিন্তাভাবনায় ছেদ পড়ল। সব ভুলে গিয়ে আহেরাকে কাছে টেনে নিল কাঞ্চন। সে ভীষণ টায়ার্ড থাকা সত্ত্বেও কাঞ্চনকে না বলতে পারল না। ঘুরতে এসে ওইটুকু আবদার রাখাই যায়। দুজনে যখন পরস্পরকে আলিঙ্গনে মত্ত, এমন সময় আহেরার মনে হলো কেউ যেন ওদেরকে দেখছে জানলার ওই পাশ থেকে। পর্দার ওই পারে কারোর উপস্থিতি আহেরাকে যেন নাড়িয়ে দিল মুহূর্তের জন্য। আহেরাকে কেঁপে উঠতে দেখে, এ কি, কি হলো, কি দেখছো? ওই দিকে। তার ইশারা জানলার দিকে। পর্দাটা হঠাৎ হাওয়ায় দুলে উঠল মনে হলো। ঠিক তখনই কাঞ্চনের মনে পড়ে গেল সাত্বিক তো জানলাটা বন্ধ করে দিয়ে গিয়েছিল, সেটা তো আর খোলাই হয়নি। তাহলে বাতাস আসছে কোথা থেকে? দরজাটাও তো সে নিজের হাতে বন্ধ করেছিল। ঘরের তাপমাত্রা যেন বেশ কিছুটা নেমে গিয়েছে আরো। কম্বলের মধ্যেও পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আলোকিত ঘরের বাইরের জানলা দিয়ে যেটুকু দেখা যায় সবটাই অন্ধকার। গোটা গ্রামটাই যেন গ্রাস করেছে সে। কাঁচের জানলার ওপারে কেই বা থাকবে এত রাতে? স্টাফরা তো নিচে গেছে ঘুমোতে। সারাদিন খাটাখাটনির পর কার এই ঠান্ডায় ঘুরে বেড়াতে ইচ্ছে করে? এইসব যুক্তি খাড়া করে কাঞ্চন ঘুমের দেশে পাড়ি দিল। আহেরা জানে যে সে ভুল দেখেনি। না, নিজের চোখে অবিশ্বাস করার কোনো প্রশ্নই নেই। এতটা পথ জার্নি করে আসার পর আর তর্ক বিতর্কে যেতে মন চাইল না। মনের ভয়ের কাছে হার মেনেছে অভিমান। কাঞ্চনের কাজ ঘেঁষে তার উষ্ণ হাতে হাত জড়িয়ে একটা শান্তি খুঁজে পেল। যাই হোক, এই মানুষটা তো আছে তার পাশে। পাহাড়ের সন্ধ্যেটা তো সুন্দর হয়, সকালটাও এত সুন্দর হয় যে বারবার ছুটে আসতে মন চায় সাত্বিকের। কাঞ্চনকে ডেকে তুলতে মন চাইছিল না। তারা যে সেকেন্ড হানিমুনে এসেছে এটা মনে মনে ভেবে একটা মুচকি হাসি দিয়ে দরজায় নক করেই ফেলল সাত্বিক। ওইদিকে গৌর এসে দাঁড়িয়ে থাকবে একদম টাইমে। সে তো মোড়ে দাঁড়াবে, তাদের হেঁটে যেতে হবে। এবার না ডাকলে দেরি হয়ে যাবে। কাঞ্চন আর আহেরা গায়ে একটা চাদর জড়িয়ে বেরিয়ে এলো। কয়েকদিন বৃষ্টির পর বোধহয় আজ রোদ বেরিয়েছে। সকালের মিষ্টি রোদ্দুরে ভেজা মাটির ওপর সবুজের সমারোহে পাখিদের কলকাকলিতে মনটা ভরে গেল যেন দুজনের। যেমন ছবিতে দেখেছিল সচক্ষে দেখলে তার থেকেও সুন্দর বলতেই হয়। ছবি দেখে সে ভেবেছিল এক টুকরো বিচ্ছিন্ন স্বর্গ, ঠিক যেন তাই। আশেপাশে সুন্দর বাড়িগুলো, ফুলের বাগান, সবজির চাষ ধাপ কেটে কেটে, উল্টো দিকের পাহাড় দিয়ে মেঘের ভেসে যাওয়া নৈসর্গিক দৃশ্য দেখে আহেরা যার পণ্যায় খুশি হয়েছে। তার আভাস চোখে মুখে স্পষ্ট। হঠাৎ করে আহেরা ঘরে দৌড়ে গিয়ে জানলাটা খুলে তাকিয়ে দেখল যে জানালার নিচের মানুষ তো দূরের কথা, একটা পাখি দাঁড়ানোর মতো জায়গাই নেই। সোজা দেওয়াল নেমে গেছে, আর হোটেলের গা বেয়েই একদম সোজা খাত নেমে গিয়ে এক জায়গায় সমতল রূপ নিয়েছে। সে তৎক্ষণাৎ গিয়ে কাঞ্চনকে ডেকে এনে সেটা দেখাতেই কাঞ্চনের আগের রাতের কথা মনে পড়ে গেল। সাত্বিক তখনই পাশের রুম থেকে ডাক দিল, কিরে, ব্রেকফাস্ট করবি? আয়, দেরি হয়ে যাবে তো। কাঞ্চন নিচে নেমে গেল। আহেরাও তার পিছু পিছু এগোচ্ছিল। এমন সময় তার পায়ে কি যেন ঠেকল। নিচে তাকিয়ে দেখল একটা ছোট্ট লকেট, বেশ সুন্দর দেখতে। সে ওটা তুলতেই দেখল মৌলি তাকিয়ে আছে তার দিকে। ওটা কি গো দিদি ভাই? একটা লকেট, কি সুন্দর দেখো। তুমি বাইরের জিনিস এভাবে চট করে তুলে নিও না। আমাকে ও মানা করেছে, তারপর থেকেই আমি এই ব্যাপারটা খুব এড়িয়ে চলি। আহেরা কিছু না বলে লকেটটা কোটের পকেটে ঢুকিয়ে নিচে নেমে গেল। সে নিচে নেমে এসে দেখল নীলাম বসে আছে।
ব্রেকফাস্টের টেবিলে নিলামকে একদম অন্য রূপে দেখা গেল। বয়স যেমন তার কাছে শুধুমাত্র একটা সংখ্যা। যদিও পাহাড়ি মানুষদের বয়স সহজে ধরা যায় না। আঞ্চলিক জামাকাপড়, স্ট্রেট চুল, ফর্সা গাল ঠান্ডায় লাল হয়ে গেছে। লাল লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে যেন মনে হচ্ছে একটা বিদেশি পুতুল চলাফেরা করছে। একগাল হাসি দিয়ে সবাইকে সকালের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মোটা মোটা ফুলকা মানে ছোট্ট হাত রুটি আর সবজি পরিবেশন করে চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। রাতের নিলাম আর সকালের নিলামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য যেন। মৌলি তখনও মিলিকে খাওয়াচ্ছে। আহেরাও তাদের সঙ্গেই বসে আছে। খেয়ে দিয়ে সাত্বিক বেরিয়ে এলো সামনের রাস্তায়। কাঞ্চন ততক্ষণে বেরিয়ে এসে একটা সিগারেট ধরিয়েছে। সাত্বিক পাশে এসে দাঁড়াতেই সে যেন একটু চমকে উঠল। জানি তেমন কোনো ব্যাপার থাকলে তুই বলতিস, কিন্তু তাও বন্ধু হিসেবে জিজ্ঞেস করাটা আমার কর্তব্য, তাই জিজ্ঞেস করছি। আসার পর থেকেই দেখছি তুই একটু টেন্সড। কিছু হয়েছে? কাঞ্চন বুঝতেই পারল না কি বলবে। যখন অনেক কিছু বলার থাকে কোনোটাই আর ঠিক করে বলা হয়ে ওঠে না। না, রিপোর্টগুলোর কথাও বলতে পারবে না। হ্যাঁ, আমি কালকে তোদের কথা অবিশ্বাস করেছিলাম বটে, কিন্তু ধীরে ধীরে ভয়টা মনে চেপে বসেছে। কেন? আবার কিছু দেখলি? আমি নই, আহেরা। ওর মনে হয়েছিল কেউ যেন জানলার বাইরে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম কয়েকটা দিন আনন্দে কাটাবো, তা নেই কপালে। পারলে কালকেই বেরিয়ে যাবো এখান থেকে। যাই হোক, মৌলিকে বলিস না, ও মিলিকে নিয়ে ভীষণ টেনশন করবে। এইসব খুব মানে ও। সাত্বিকের কথা শুনে কাঞ্চন আবার সিগারেটে মন দিল। ইতিমধ্যে মৌলি, আহেরা আর মিলিকে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে এলো। তারা রাতের বেলা যে রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে হোমস্টেতে এসেছিল সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল। রাতের বেলা যে গাছগুলোকে দেখে অশরীরীর আবছা ছায়ার মতো মনে হয়েছিল, সেই গাছের পাশ দিয়ে যেতে যেতে হিমেল হাওয়ায় মিঠে রোদের অমনিতে বেশ ভালোই লাগছিল সবারই। দুই পাশে শোভা দেখতে দেখতে কখন যে গৌড়ের গাড়ির কাছে পৌঁছে গেল সেই সময়ের হুঁশি নেই তাদের। গৌড় ওদের সবাইকে দেখে একগাল হাসি হেসে গুড মর্নিং। মিলির হাতে একটা চকলেট দিয়ে আলতো করে গাল টিপে একটু আদর করে দিল। আজ গৌড় ওদের গাইড কাম ড্রাইভার। এখন যেন তার মধ্যে সেই চাপা ভয় আর নেই। প্রায় আধ ঘন্টা যাওয়ার পর গাড়ি দাঁড়ালো নীলাম্বর ফলসে। এখানে থেকে বেশ কিছুটা নিচে নেমে গিয়ে ঝর্ণার জলে নামা যাবে। গাড়ি থেকে নামার পর ওদের চোখ জুড়িয়ে গেল ফলস দেখে। মৌলি আর আহেরা তো ফলসের জলে নামবে বলে প্রায় আগেভাগেই হাঁটা শুরু করে দিল। গৌড় সঙ্গে গেল ওদেরকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিচে নেমে ঠান্ডা জলে পা চোবাতেই যে সহস্র আলপিন পায়ে ফোঁটার মতো একটা অনুভূতি হলো। বরফের মতো ঠান্ডা জল। মিলিকে জলে নামানো যাবে না। এই ঠান্ডা লেগে যদি জ্বর আসে তাহলেই আরেক বিপদ। সাত্বিক মিলিকে নিয়ে একটু উপরে দাঁড়িয়েছিল, আর বাকিরা জলে নেমে নানা রকমভাবে ফটো সেশন করছিল। সাত্বিকের চোখ খুঁজে চলেছে সেই ফুলগুলোকে। ভাই, কি খুঁজছিস এদিক ওদিক? সঙ্গে কিন্তু বউ নিয়ে এসেছিস, ভুলে যাস না যেন। কাঞ্চনের মশকরার উত্তরে আলতো হাসি দিয়ে মিলিকে কোলে নিয়ে কাঞ্চনের পিছু পিছু ধীর পায়ে এগোতে লাগলো সাত্বিক। গৌড় কিছু ছবি তুলে নিয়ে উপরে এসে সাত্বিককে দেখিয়ে বলল, আপনিও ঘুরে আসেন। মিলি ম্যাম সাহাবকে নিয়ে এখানেই আছি আমি। সে না হয় যাব, কিন্তু এখানে যে ভয় আসে সেটা আগে বললে ভালো করতে। বউ বাচ্চা নিয়ে এসেছি, যদি কোনো বিপদ। সাত্বিকের কথা শুনে গৌড় বেশ একটু থতমত খেয়ে গেল। না না, বিপদ কি? এই যে তুমি জেনেও না জানার ভান করছো, এটাই বিপদ। যাই হোক, শুনেছি এই সময় এখানে নীল ফুল দেখা যায়, ওটা কোন দিকে? গৌড় চুপ করে দাঁড়িয়ে রইল। তার হাবভাবে ভয় স্পষ্ট। তাদের ওখানে নিয়ে যাওয়ার ইচ্ছে তার ছিল বলে মনে হলো না। ওই দিকের রাস্তা গাড়ি নিয়ে যাওয়ার মতো নয়।
খাড়াই রাস্তা, পায়ে চলে যেতে হবে। সে অসুবিধা নেই। গৌরের দিকে একটা গভীর দৃষ্টি নিক্ষেপ করে সিগারেটটা পায়ের তলায় ফেলে বেশ করে জুতো দিয়ে রোকড়ে আগুনটা নিভিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিচের ঝর্ণার জলের দিকে এগিয়ে গেল সে আসতেই মৌলি তার কাছে এসে, দিদিভাই বলছে রাতে ঘুম হয়নি বলে শরীরটা খুব খারাপ লাগছে। তোমরা এই সিঁড়ি দিয়েই উপরে চলে যাও, উপরে গিয়ে গাড়িতে অপেক্ষা করো। আমি আর কাঞ্চন ওই পিছন দিকটা দিয়ে উঠছি। আহেরা ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে এগিয়ে গেল। তার চোখ মুখ বসে গিয়েছে, শুধু বলল, আচ্ছা ঠিক আছে, দেরি করো না যেন, আরও অনেক জায়গায় যাওয়া বাকি। ঝর্ণার পাশ থেকে একটা আগাছাময় রাস্তা ধরে চলতে থাকলো চড়াই উতরাই বেয়ে। মিনিট 7-8 যাওয়ার পর দেখতে পেল তাদের সেই বহু আকাঙ্ক্ষিত নীল ফুলগুলো। সাত্বিকের চোখে মুখে যেন একটা পরিতৃপ্তির হাসি খেলে গেল। দেখে মনে হচ্ছে যেন প্রথম দিনেই তার ট্যুরে আসা সার্থক। দুজনে মিলে বিভিন্নভাবে বেশ কয়েকটা ছবি তুলে নিল ফুলের সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য। কাঞ্চন দুটো ফুল ছিঁড়তে উদ্যত হলে গৌর যেন রেড়ে করে উঠল। দুটো ফুল ছিঁড়ে নিচ্ছিলাম মৌলি আর আহেরাকে দেখাবো বলে। প্রকৃতির জিনিস নিজের নিয়মে নষ্ট হলে হোক, আমরা যদি ফুলটা ফুটতে সাহায্য না করি তাহলে সেটা ছিঁড়ে নষ্ট করার অধিকারও আমাদের নেই। ওরা ছবিতে দেখে নেবে। সাত্বিক বুঝল সে যে কারণে ফুলটা তুলতে মানা করছে সেই কারণে কিন্তু গৌর মানা করেনি। গৌরের মুখে আবার সেই ভয়টা ফুটে উঠেছে। নিশ্চয়ই এর পিছনে অন্য কারণ আছে। কাঞ্চন ফুল তুলতে না পেরে আরও কয়েকটা ছবি তুলতে মনোনিবেশ করল। অন্যদিকে সাত্বিক গৌরকে জিজ্ঞেস করল, ফুলটাতে কি কোনো সমস্যা আছে? ও ফুল ভালো নয়, ক্ষতিকর আছে। চলুন বাবু, ফিরে যাই। পিছনে ফিরে একটু এগোতেই ওরা দেখল মৌলি তাদের দিকে আসছে। বাহ, আমায় ছেড়েই ঘুরবে ঠিক করেছ। তাহলে আগেই বলতে পারতে, কষ্ট করে আসতাম না এত দূর। আরে তা নয়, রাস্তাটা খারাপ তাই। কথাটা বলে সে কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, ভাই তুই ফিরে যা, বৌদি শরীর ঠিক নেই, মিলিও একা, আমি মৌলিকে একবার ফুলগুলো দেখিয়ে আনছি। কাঞ্চন হেসে ঘাড় নাড়াল। আরে মেয়ে হওয়ার পর থেকে একা সময় কাটাতেই পারে না ওরা, একটু ঘুরুক একসঙ্গে। কাঞ্চন গেলেও গৌড় ফিরে যায়নি, সে ওদের পিছনেই দাঁড়িয়ে রইল। তুমি তো অদ্বিতীয় পজিটিভ মা, মিলিকে একা রেখে নামলে কি করে? মৌলির কানে বোধহয় যায়নি কথাটা। সে এক মনে দেখছিল ফুলগুলো। মৌলি ব্যাচেলার্স পাশ করেছে বোটানি নিয়ে, তার আগ্রহ থাকা অস্বাভাবিক নয়। অনেকদিন পরে এভাবে আনন্দ করতে দেখল মৌলিকে। না হলে এখন যেন দিনরাত মিলির চিন্তা করাটাই মৌলির ফুল টাইম জব হয়ে গিয়েছে। এক ঝাঁক নীল ফুলের মাঝে প্রজাপতির মতো লাগছে তাকে। সাত্বিক তার কাছে গিয়ে হাত ধরে আলতো টান দিল। চমকে পিছনে ঘুরল মৌলি, আর তখনই অনুভব করল তার গালের উপর সাত্বিকের ঠোঁটের উষ্ণ স্পর্শ। সে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সাত্বিককে। তারপর, কি করছো? ওর দেখলে কি ভাববে? সাত্বিকের ইচ্ছে করছিল তাকে আরো কাছে টেনে নিতে, কিন্তু মৌলি ভুল কিছু বলেনি। গৌড় হঠাৎ এদিকে এলে খারাপ দেখাবে ভেবেই পিছনে ঘুরে ফেরার পথ ধরল। 2-4 পা এগিয়ে সে পিছনে ঘুরে ডাক দিল, আরে কি হলো, এত দেরি করছো কেন? আরে বাবা, তুমি তুমি ওরকম তাড়াহুড়ো করে দৌড়লে কেন? হ্যাঁ, আমি কি পারি? গাড়ির কাছে পৌঁছে এক প্রস্ত চা খেয়ে যাত্রা শুরু হলো। গাড়িতে বসার কিছুক্ষণ পরে মিলি কাঁপতে শুরু করল। মৌলি ব্যাগ থেকে বড় রুমালটা বের করে তার কানে মাথায় বেঁধে আবার টুপিটা পরিয়ে দিল। পরের স্পটে যাওয়ার পথে বেশ ছোটর মধ্যে ছিমছাম সুন্দর প্রস্তর স্থাপত্য চোখে পড়ল। এটা সুতি স্তূপ। এখানে সুনাম আছে হরি তারা মাতার মন্দির বলে। সবুজ তারা বৌদ্ধ দেবী, তাই না? আহেরার মাথাটা তখনও ঝিমঝিম করছে, ঘুমের ঘোর কাটেনি। তেমনই পড়েছিলাম, খুব জাগ্রত দেবী, ওর ধ্যানে দুঃখ দূর হয়।
বাচ্চা নিয়ে এসেছি যখন আবার কবে আসবো না আসবো, একটু পুজো দিয়েই যাই, সকলের মঙ্গল কামনা করে। গৌর তাদের কথা মতো সাইডে গাড়ি দাঁড় করালো। আম্মা, আমার কানে খুব জ্বালা। বলেই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর কানে হাত দিচ্ছে দেখে মৌলি চটপট তার টুপি আর রুমালটা খুলে দেখল কানের পিছনে লম্বা লম্বা আঁচড়ের দাগ। তার চারিদিকটা যেন হালকা হালকা পুড়ে গেছে। ভয় সাত্ত্বিককে ডেকে দেখালো মৌলি। আহেরার চোখেও পড়েছে ঘুম ভাঙার পর। সেই মিলির পাশে বসেছিল। একটা অ্যান্টিসেপটিক ক্রিম এগিয়ে দিয়ে মৌলিকে আহেরা বলল, পোকায় কেটেছে বোধ হয়, নাও এটা লাগাও। না গো, লাগবে না। তারপর মিলিকে নিচের দিকে টেনে এনে হার্বাল টিস্যু দিয়ে ধীরে ধীরে ক্ষতটা মুছতে মুছতে বলল, তোমরা মন্দিরে যাও, আমি ওর কাছেই বসি বরণ। সাত্ত্বিক রাজি হতে বাধ্য হল। মৌলির পজিটিভ মাতৃত্ব নিয়ে তার থেকে বেশি কেউ জানে না। সবাই নেমে পড়ল গাড়ি থেকে। পাশেই একটা পা ধোয়ার জায়গা আছে। মন্দিরে ঢুকতে গেলে ওই জলপ্রবাহ মতন জায়গাটা অতিক্রম করে তবে মন্দিরে ঢুকতে পারবে। কেউ না চাইলেও তাকে জুতো খুলে পা ধুয়ে তবে যেতে হবে মন্দিরের অভ্যন্তরে। পাশের কোনো পাহাড়ি ঝর্ণা থেকেই আসছে জলটা। জুতো খুলে গাড়িতে রেখে সবাই মন্দিরের প্রবেশের জন্য এগিয়ে গেল। আহেরাকে মন মরা দেখে কাঞ্চন প্রশ্ন করল, এখনো শরীর খারাপ লাগছে? মৌলি কেমন করে মেয়েটাকে সরিয়ে নিল দেখলে? গতকাল থেকে কত কিছু হচ্ছে, ভয় হয়তো অমন করছে শরীরটা। ওসব ধরতে নেই। পাহাড়েরই একটা অংশ কেটে তৈরি করা এই মন্দিরটা। দেখে মনে হচ্ছে যখন বৌদ্ধ ধর্ম প্রচার শুরু হয়েছিল তখনকারই তৈরি। বেশ ভালোই বয়স তার মানে মন্দিরের। কি অপূর্ব কারুকার্য পাথরের গায়ে। মানুষের হাতে তৈরি শিল্পকর্ম বলে মনেই হচ্ছে না, এ যেন দেবতাদের কীর্তি। মন্দিরে কোনো জানালা নেই। পাথর কেটে একটু দূরে দূরে কুলুঙ্গি তৈরি করা আছে। সেখানে জ্বলছে বড় বড় প্রদীপ। একটা স্নিগ্ধ গন্ধ ভেসে আসছে, সম্ভবত ফুল এবং ধুনোর গন্ধ। মন্দিরের পুরোহিত বসেছিলেন কালো পাথর কেটে তৈরি করা শালাঙ্কারা দেবীর মূর্তির সামনে। তিনি বিশেষ কথা না বলে ইশারায় তাদের বসতে বলেন। পুরোহিত সবারই কপালে যজ্ঞের ছাইয়ের টিকা পরিয়ে দিচ্ছিলেন পুজো দেওয়ার পর। আহেরাকে টিকা পরিয়ে দেওয়ার সময় কপালে হাত রেখেই উনি যেন একটু বিস্মিত চোখে তাকিয়ে কেঁপে উঠলেন মনে হলো। ভগবান তোমার মঙ্গল করুক, খুব সাবধানে থাকিস মা। পুরোহিতের মুখে এই কথা শুনে আহেরা খুশি হলেও একটু অবাক হল। হঠাৎ মা সম্বোধন করলেন যে উনি, তাহলে কি ভবিষ্যতে তার কোলে কেউ আসবে? গাড়ি থেকে নামার সময় গৌড় একবার বলছিল না ইনি এক সিদ্ধ পুরুষ। আহেরার মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। মায়াঙ্ককে বলাই আছে টুরিস্ট আসার আগে বা পরে যেন সে তার কাজ সেরে চলে যায়। কোনোভাবেই যেন টুরিস্টদের সামনে ওই ঘরের দরজা না খোলা হয়। আজকে টুরিস্টদের সন্ধেবেলা মোমোর ব্যবস্থা করা হয়েছে। সবার চোখ বাঁচিয়ে সেখান থেকে 4টে মোমো, একটু গরম গরম স্যুপ নিয়ে সে গেল বাচ্চাটার কাছে। এই ঠান্ডায় যদি একটু আরাম পায় বাচ্চাটা। শুকনো পাউরুটি আর গুড় ছেড়ে গরম স্যুপ দেখে বাচ্চাটা এত খুশি হলো, সেটা তার অসুস্থতার মধ্যে দিয়েও চোখ জুড়ানো হাসি দেখে বোঝা গেল। এক প্রকার গোগ্রাসে খেয়ে নিয়ে আবার সে শুয়ে পড়ল। মায়াঙ্গের ভীষণ মায়া হলো বাচ্চাটাকে দেখে। সে নিজের গায়ে চাদরটা দিয়ে বাচ্চাটাকে ঢেকে দিল। এই ঠান্ডার হাত থেকে যদি একটু রক্ষা পায় বেচারা। দুফোঁটা চোখের জল বেরিয়ে এলো কখন নিজের অজান্তে, সে নিজেই জানে না। কি মনে হতে সে চারপাশটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে দ্রুত বেরিয়ে গেল সেই ঘর থেকে। মায়াঙ্গ জানে রাত হলে বাচ্চাটার খেয়াল রাখার জন্য আরেকজন চলে আসবে। মায়াঙ্গ ভীত সন্ত্রস্ত হয়ে প্রায় দৌড়ে গেল কিচেনের দিকে। নীলাম একবার উপরে দরজার দিকে তাকিয়ে কি যেন ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চলে গেল বাইরের দরজার দিকে। গৌড় আবার আগের দিনের জায়গায় সাত্ত্বিকদের নামিয়ে দিয়ে
কালকে যথাযথ সময় আসার কথা দিয়ে ফিরে গেল। আজকে সন্ধ্যের আগেই নামিয়ে দিয়ে গেছে। কালকেও সকাল সকাল বেরোতে হবে বলে দিল আগাম, কারণ বাকি সাইট সিনগুলো বেশ দূরে দূরে, তাই একটু সময় লাগবে। তাছাড়া সন্ধ্যের মধ্যে ফিরতে হবে। সাত্বিক আর মৌলির তখন অন্য চিন্তা মেয়েকে নিয়ে। মিলির কানের পিছন দিকটা ফুলে লাল হয়ে পুঁজ বেরোচ্ছে। মিলি ততক্ষণে ব্যথায় কেঁদে কেঁদে আবার ঘুমিয়ে পড়েছে সাত্বিকের কোলে। মৌলি হোমস্টে পৌঁছেই দৌড়ে রুমে গেল, হয়তো ওষুধ আনতে গেছে। নীলাম তাদের দেখে সাত্বিককে জিজ্ঞেস করল, কি হয়েছে? আর বলবেন না, এই করে হলো কি জানি। বলেই সাত্বিক তাকে মিলির ক্ষতটা দেখালো। পোকায় কামড়েছে নাকি নিজেই খামচে নিয়েছে? বাচ্চারা অনেক সময় চুলকাতে গিয়ে খামচে ফেলে, তাই জিজ্ঞেস করছি। সেটাই তো বুঝতে পারছি না। নীলাম্বর ফলস থেকে ফেরার পরে হয়েছে। আপনারা কি ফুল দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। কেন বলুন তো? গৌর আপনাদের ফুলে হাত দিতে বারণ করেনি? হ্যাঁ, করেছিল, সেই জন্যই কেউ ফুল তুলিনি। ইনফ্যাক্ট মিলিকে তো সঙ্গে নিয়েও যায়নি। ফুল না ছুলে তো এমন হওয়ার কথা নয়। তাহলে হয়তো পোকার জন্যই। যাই হোক, আমি ওষুধ এনে দিচ্ছি, আপনারা তবু একবার ভালো করে হাত ধুয়ে নিন। সাত্বিকের মনে খটকা লাগলো। তাহলে কি কাঞ্চন মানা করা সত্ত্বেও ফুল তুলেছিল? কই তার চোখে পড়েনি যদিও। নীলাম ওষুধ আনতে চলে যেতেই মৌলি নেমে এলো অ্যান্টিসেপটিক ক্রিমের টিউব নিয়ে। সাত্বিক তাকে নীলামের বলা কথাগুলো বলে। স্পষ্ট করে তো কিছু বলেন না উনি, তবে সম্ভবত ফুলগুলো বিষাক্ত। যাও, বরং হাত ধুয়ে এসো। ঘরে পৌঁছেই আগে হাত পা ধুতেই গেছিলাম। আমি ওর মা, আমি জানবো না মিলির ভালো খারাপটা? রাত নামলে এক পাহাড়ে বসে অপর দিকের পাহাড়ের বাড়িতে আলো জ্বলতে দেখলে মনে হয় যেন দিওয়ালির রাত। লক্ষ লক্ষ মোমবাতি দিয়ে পাহাড়কে সাজিয়ে রাখা হয়েছে যেন। চা খেতে খেতে এই দৃশ্য মন ভরে দেখল সবাই মিলে। ঠান্ডা হাওয়ার দাপট যেন বেড়েছে আজকে। কাঞ্চন জানলা বন্ধ করে দিয়ে পর্দা টেনে দিল ভালো করে। চারজনের গল্প বেশ জমে উঠেছে। মিলি মোবাইলে গেম খেলতে ব্যস্ত। গরম গরম স্যুপের সঙ্গে মোমো নিয়ে চলে এলো ময়াং। সে এসে জানালো আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নিতে। কাঞ্চন দেখল রুমের মধ্যে কি যেন খুঁজছে আহেরা। গোটা ঘরে জিনিস ছড়ানো ছিটানো। কি হলো, কিছু হারালে নাকি? হ্যাঁ, একটা জিনিস সকালে তো ছিল, রাস্তায় পড়ে গেল নাকি? খুব কি ইম্পর্টেন্ট কিছু? না। পাশের ঘর থেকে মিলির কান্নার শব্দ ভেসে আসতেই ওরা সবাই ওর ঘরে ছুটে গেল। ঘরে ঢুকে দেখল মিলি কানের যন্ত্রণায় কেমন ছটফট করছে। আহেরা মিলিকে ধরতে গেলে মৌলি মেয়েকে দুহাতে নিজের কাছে যেন টেনে নিয়ে হাত তুলে বারণ করল। সাত্বিক আহেরা দুজনেই যেন একটু অবাক হলো। কাঞ্চন পরিস্থিতি সামলাতে গিয়ে বলল, ওরা তো আমাদের মেয়েকে দেখতেই এসেছে মৌলি, তোমার মেয়েকে তো তোমার থেকে আর নিয়ে যেতে আসেনি। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। দেখছো তো মেয়েটা ছটফট করছে, এখানে না দাঁড়িয়ে থেকে একটা ডাক্তারের খোঁজ করো। নীলাম ততক্ষণে ওদের পেছনে এসে দাঁড়িয়েছে। ওরা কেউ খেয়ালই করেনি। সত্যি করে বলুন তো, ওই ফুলগুলো ধরেছিলেন? বারবার করে ফুলের কথা বলছেন কেন? নিথিং খুব বিষাক্ত। যদি বেশি পরিমাণে মানুষের শরীরে যায় তাহলে মানুষকে বাঁচানো যায় না কোনোভাবে। আমার মনে হয় ওই ফুলের রেণু বাচ্চাটার কানে লেগে গেছে। কিন্তু মিলি তো। মৌলি কাঞ্চনের কথা শেষ হবার আগেই বলে উঠল, আমার মেয়ের কিছু হবে না তো? নীলাম ওর কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ওর স্বামী ময়াং পাশে ফ্যাকাশে মুখে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর একটা সবজেটে পাতা বাটা নিয়ে নীলাম সেটা এগিয়ে দিল মৌলির দিকে। এটা লাগিয়ে নিন, কমে যাবে। যখন কোনো কিছু বারণ করা হয়েছে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকে। আপনারা কেউ না কেউ ফুলটায় হাত দিয়েছেন, তাই তো বারবার করে জিজ্ঞেস করছিলাম।
এ বিষ কাটাতে পারে একমাত্র ওই গাছের পাতার নির্যাস। ওই গাছের পাতা ছাড়া এই বিষ কাটানো অসম্ভব। সবাই দেখল কিছুক্ষণ পরেই মিলি শান্ত হয়ে আসে। চলো রাতের খাওয়া দাওয়া খেয়ে নি। মৌলির ব্যবহারে আহেরা আর একটা কথাও না বলে তখনই চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো। মৌলি চলো। আমি যাব না, তোমরা যাও, আমার খিদে নেই। কাঞ্চন ফিরে চোখের ইশারায় জিজ্ঞেস করতেই, হ্যাঁ ছাড়, এইসব তো চলতেই থাকে, এই আমার অভ্যাস হয়ে গেছে। খাবার দাবার খেয়ে ওরা পাশের ঘরেই বসেছিল। মৌলি মিলিকে নিয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। একটা কথা মাথায় আসছে না, মিথিং ফুলটা গৌরবের কথা অনুযায়ী আর কোথাও পাওয়া যায় না, তাহলে সেই পাহাড়ের ফুলের পাতা বাটা মহিলা কি করে পেল? এই কথাটাই আমার মাথায় ঘুরছিল। তোরা না সত্যি একটু অতিরিক্ত ভাবিস। মহিলা কি বলেছিল হোমিওপ্যাথি আয়ুর্বেদিক নিয়ে চর্চা করে? নিশ্চয়ই ওই বিষ কাটানোর জন্য এই ওষুধ নিজের বাড়িতে তৈরি করে। তাছাড়া এইসব জায়গায় তো আর আমাদের ওখানকার মতো যখনই ডাকবে তখনই ডাক্তারের খোঁজ পাওয়া সম্ভব না, তাই হয়তো নিজেরা নিজেদের ব্যবস্থা করে রাখে। গেস্ট হাউস এখন ঘুমের দেশে, কেউ বোধহয় জেগে নেই, একজন ছাড়া। সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এসে সেই স্টোর রুমের বাইরে দাঁড়ালো। একে অন্ধকার, তারপর সারা শরীর কম্বলে ঢেকে রেখেছে। দরজার উপরে হাত রেখে দিল। ভেতর থেকে দুটো ছোট্ট হাত জোরে জোরে করাঘাত করতে থাকে। দুদিক থেকে ফোঁপানোর শব্দ, বুক ঢেলে কান্না বেরিয়ে আসছে দুজনের, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। পরদিন সকালে সবার ঘুম ভাঙতেই আরেক কাণ্ড হলো। কাল রাত থেকে আহেরা ঘরের মধ্যে কিছু একটা জিনিস খুঁজে চলেছে, কিন্তু জিজ্ঞেস করলে কোনোভাবেই বলছে না। এমনকি খুঁজতে খুঁজতে সেই স্টোর রুমের বাইরে চলে গিয়েছিল। ভোরবেলা যখন কাঞ্চন ঘুম থেকে উঠে দেখে আহেরা ঘরে নেই, তখন নিলামকে খবর দিতে গিয়ে দেখে সেই স্টোর রুমের বাইরে ঘুমিয়ে আছে। ওকে ওখানে দেখে নিলামের মুখটা যেন কেমন একটা শুকিয়ে যায়। মায়াং ভীরু চোখে ওর দিকে তাকিয়ে থাকে। কাঞ্চন ওকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটা। এই ঘরের ভেতরে কেউ একজন আছে, আমি ওর কান্নার শব্দ শুনেছি। মায়াং কিছু বলতে যাবে, নিলাম কড়া দুটো চোখ যেন আগুন ছড়িয়ে দিল। কাঞ্চন ওর হাত ধরে ওঠাতে যাবে, ঠিক তখনই, আমি বলছি তো, এই ঘরের ভেতরে কেউ আছে। সারা রাতও কেঁদেছে, মা মা বলে ডাকছিল। কাঞ্চনের হঠাৎ মনে পড়ল এই ঘটনা আগেও ঘটেছে, কিন্তু কোথায়? একটু ভাবতেই মনে পড়ল স্বপ্নে। সেদিন স্বপ্নে আহেরা একই কথা বলছিল। নিজেকে আর সামলাতে পারল না, তার ভেতরটা ভয়েতে উস্কে উঠল। আহেরা কি মা হতে না পেরে চাপে পাগল হয়ে যাচ্ছে? ওকে রিপোর্টগুলোর কথা জেনে ফেলেছে কোনোভাবে? হতেই পারে ব্যাগ হাতরে কি খুঁজছিল তখন। আর কিছু না ভেবে কাঞ্চন বলল, আহেরা, পৃথিবীতে তুমি একমাত্র মহিলা নাও যে মা হতে পারবে না, আর তোমার সাথে আমিও তো বাবা হতে পারবো না। ওই ঘরে কেউ নেই, পাগলামো করো না। আহেরা অবাক হয়ে যায়। কাঞ্চন এগুলো কি বলছে? ওর দু চোখ জলে ভরে গেছে। কাঞ্চনের মুখ থেকে এই কথাগুলো সে একেবারেই আশা করেনি। কাঞ্চন, তার মানে ডাক্তার সব বলে দিয়েছে রিপোর্টে, আর তুমি সেই কারণে আমায় এখানে নিয়ে এসেছো। কাঞ্চন চুপ করে গোঁজ হয়ে ঘরে বসে থাকে। আহেরার চোখ লাল। গৌর এসে নিচে অপেক্ষা করছে। মায়াং দুবার এসে জল খাবারের জন্য তাগাদা দিয়ে গেছে। কিছুক্ষণ পর সাত্ত্বিক বাইরে থেকে আসে। রোজ ভোরবেলা সে একা বেরিয়ে যায় প্রাতঃভ্রমণ আর সূর্যোদয় দেখতে। আজও সেরকম গিয়েছিল। ফিরে এসে দেখল মিলি খাটের উপর একা বসে আছে। মিলি, মা কোথায়? মিলি মন দিয়ে কিছু একটা নিয়ে খেলছিল।
তোর হাতে ওটা কি মিলি? একটা লকেটের ভাঙা অংশ। এটা তুমি কোথা থেকে পেয়েছো? মিলি কোনো উত্তর দিল না। সাত্বিকের গলা পেয়ে কাঞ্চন ওদের ঘরে আসলো। মৌলি কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। আমি তো সকাল হওয়ার আগে হাঁটতে বেরিয়েছিলাম, এসে দেখি মিলি একা বসে একটা ভাঙা লকেট নিয়ে খেলছে। মিলি, মা কোথায়? জানি না। নিচ থেকে গৌড়ের গলা ভেসে আসলো। আপনারা বেরোবেন না? ওরা ছুটে এসে দেখে মৌলি বাইরে থেকে আসছে। কোথায় গিয়েছিল তুমি? কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মৌলি। আহেরা একবার দুজনের দিকে তাকিয়ে ঘরে ঢুকে গেল। দম আটকে আসছে তার। মনে হচ্ছে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে পারলে ভালো হতো। গৌড় হাঁ করে তাকিয়ে সব দেখছিল। তুমি কাল এসো, বরং আমরা আশেপাশটা একটু ঘুরে দেখব। পরশু তো ফিরতে হবে। গৌড় মাথা নেড়ে গাড়ির দিকে পা বাড়ায়। হঠাৎ কি মনে হতেই আবার দরজার সামনে এসে দাঁড়িয়ে একটা প্যাকেট নীলামের হাতে এগিয়ে দেয়। নীলাম তাড়াতাড়ি প্যাকেটটা লম্বা জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঘরের কোণে দাঁড়িয়ে সবটা খেয়াল করছিল মায়াং। গৌড় তোমায় কি দিল? নীলাম সেই কথায় উত্তর না দিয়ে, দেখো ওরা আজকে দুপুরে কি খাবে, তাহলে সেই সবজিগুলো কেটে দাও, আমি রান্না বসাই। মায়াং এখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করেছি নিলাম। নীলামের হাতের ছুরিটা চপিং বোর্ডের ওপর শক্ত করে গেঁথে আগুন চোখে তাকায়। 2 মিনিট লাগবে না এ বাড়ি থেকে তোমাকে বের করে দিতে। এত প্রশ্ন করো না। দাঁতে দাঁত চেপে ভেতরে চলে গেল মায়াং। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওরা আর কেউ ঘরের থেকে বেরোয়নি। আহেরা আর কাঞ্চন নিজেদের মধ্যে একটা শব্দ খরচ করেনি। আহেরার মনে হচ্ছে ওই ঘর থেকে ওকে কেউ ডাকছে সমানে। শেষ দিকে ট্যুরটা যে এরকম হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। রাত তখন 8টা কি 8:30। দুপুর থেকেই টিপটিপ করে বৃষ্টি নেমেছে। সবাই কম্বলের তলায় নিজেকে প্রায় ঢেকে রেখেছে। আহেরা দেখল চেয়ারে বসে বসে কাঞ্চন মৃদু মৃদু নাক ডাকছে। চুপচাপ দরজা খুলে বাইরের দিকে তাকালো। নীলামকে কোথাও দেখা গেল না। সিঁড়িতে যতটা কম সম্ভব আওয়াজ করে উপরের ঘরে চলে যায়। দরজাটা একটা হালকা চাপ দিতেই সেই দরজাটা খুলে গেল। ঘরের মধ্যে একটা স্বল্প পাওয়ারের আলো জ্বলছে। একটা ছেঁড়া তোষকের মধ্যে একটা ছোট্ট বাচ্চা শুয়ে। আমি জানতাম এই ঘরে কেউ একজন আছে। আহেরা গুটি গুটি পায়ে গিয়ে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিতে গেল। আর ঠিক তখনই বাইরের দিকে চোখ পড়ল তার। কাঁচের জানলায় একটা ভাসমান মুখ। চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সেই দৃশ্য দেখেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। কাঞ্চন ঘুম থেকে উঠে দেখে আহেরা ঘরে নেই। সাত্বিককে ডাকতে যাবে তখন চিৎকার ভেসে আসে। নিচতলায় নীলামের ঘর থেকে ভেসে আসা সেই শব্দে কাঞ্চন আর সাত্বিক দুজনে অবাক হয়ে গেছে। সারা ঘরে কোথাও মায়াং নেই। দরজা হাট করে খোলা। উত্তরের ঠান্ডা বাতাস হু হু করে ঢুকে ঘরটাকে একেবারে জমিয়ে দিচ্ছে। ওরা 2-3 বার নীলামের দরজার বাইরে করাঘাত করল। ভেতর থেকে নীলামের চিৎকার ছাড়া আর কিছুই শোনা গেল না। ঠিক তখনই গৌড় বাড়ির সামনে এসে দাঁড়ায়। তুমি এত রাতে? আসলে ম্যাডাম বলেছিল আজকে রাত্রে একটা কাজ আছে, তাই। কাঞ্চনের মুখ গম্ভীর হয়ে যায়। সেদিন বিকেলবেলা তুমি আমাদের অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেলে, আর আজ এত গভীর রাতে তুমি গাড়ি চালিয়ে ওই পথ দিয়ে এখানে এসেছো। কি চলছে সত্যি করে বলো তো? আহেরা মৌলি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু পুলিশে খবর দেব। গৌড়ের মুখের দিকে তাকিয়ে বোঝা গেল গৌড় এইসব কোনো কথাই শুনছে না। বাইরের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। ওর চোখ বলে দিচ্ছে ও ভয়ানক কিছু একটা দেখেছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই ঠাস শব্দ করে বন্ধ হয়ে যায়।
কাঞ্চন আর সাত্বিক অবাক হয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে এসব। কিচকান্ডি বেরিয়ে এসেছে, সবাইকে শেষ করবে এবার। গৌড়ের উত্তর দেওয়ার আগেই দরজা খুলে যায়। ওরা সবাই দুপা পিছিয়ে গেল ভয়ে। অন্ধকার দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে। কয়েক মুহূর্ত পর ঘরে ঢুকে আসলো ময়াঙ্ক। ময়ঙ্ক, কোথায় ছিলে তুমি? পুরোহিত মশাইয়ের খোঁজে গিয়েছিলাম। নীলম ঠিক নেই সাহেব। আহেরা মৌলি মিসিং, নিলাম ঠিক নেই, কি হচ্ছে এসব? আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দরজার বাইরে কে যেন কড়া নাড়ল। খুলে দেখি উপরের ম্যাডাম। কে? আহেরা? অন্ধকারে ভালোভাবে দেখতে পারিনি। ম্যাডাম আমায় বললেন ঘরে জল ফুরিয়ে গেছে, একটু জল লাগবে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি 2 লিটারের 2টো থামস আপ দিয়ে এসেছিলাম। তারপরেও আমি রান্নাঘরে এগিয়ে যাই, আর ঠিক তখনই ঘর থেকে নিলামের তীব্র চিৎকার ভেসে আসলো। আমি এসে দরজা ধাক্কা দেওয়ার পর দরজা খুলল না। ভেতর থেকে নিলামের গোঙানির শব্দ পেয়ে আমি পুরোহিত মশাইকে ডাকতে চলে গিয়েছিলাম। গিয়ে শুনি উনি আজ রাতে ফিরতে পারেননি। বৃষ্টির জন্য ড্রাইভারও পথে যেতে আর সাহস করেনি। কথাগুলো বলে মায়াঙ্ক কি যেন ভাবতে লাগলো। ঘরে তখন অপার নিস্তব্ধতা। বেরোতে যাব ঠিক তখনই দেখলাম ওই স্টোর রুমের জানলার বাইরে একটা ঝুলন্ত অবয়ব। খাদের ধারে কেউ কিভাবে ঝুলে থাকতে পারে? কিচকান্ডি বেরিয়ে এসেছে। অনেক পাপ জমেছে এই বাড়িতে। এর প্রতিটা কোণ পাপের গন্ধে পরিপূর্ণ। কেউ বাঁচাতে পারবে না আমাদের, কেউ বাঁচাতে পারবে না। সাত্বিক অসহিষ্ণু হয়ে উঠেছে ধীরে ধীরে। আমায় প্লিজ কেউ বলবে এখন কি করা উচিত? পুরোহিত মশাইকে ডাকতে হবে, ও ছাড়া এই বিপদ কে বাঁচাবে? দরজাটা এখন হাট করে খোলা। কেউ সাহস করে বাইরের দিকে তাকাতে পারছে না। গৌড় হাঁটু দুটো বুকের কাছে নিয়ে বসে বিড়বিড় করে কি যেন বলছে। কাঞ্চন শুনতে চেষ্টা করে। আমি সেদিন বুঝতে পেরেছি ওই ম্যাডামজির ওপর কিছু ভর করেছে, তাই তো বারবার করে ছোটি বিটিয়াকে এমন করে দেখছিল। কথাটা শুনেই সাত্বিকের মাথা ঘুরে যায়। মিলি ঘরে একা রয়েছে। দুমদাম শব্দ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দেখল মিলি নিশ্চিন্তে বিছানায় ঘুমাচ্ছে। আরও একবার ঘরের চারিদিকে দেখে নিল। মৌলি কোথাও নেই। মাঝরাতে ওরা দুজন যে কোথায় গায়েব হয়ে গেল কেউ জানে না। এখানে পুলিশ স্টেশন কোথায় শিগগিরই বলো, বাইরে থেকে ঘুরতে এসেছি। আর তোমার ড্রাইভার বলছে কার উপর কিচকান্ডি ফল করেছে, এখন কি করব? কোনো উত্তর না দিয়ে মায়াঙ্ক উঠে যায়। কাঞ্চন ওর পিছনে গেল। নিলামের ঘরের বন্ধ দরজার ওপর জোরে চাপ দিতেই দরজাটা খুলে গেল। নীল রঙের রাতবাতি জ্বলছে ঘরে। তার স্বল্প আলোয় দেখা গেল ঘরের কোণে জড়সড় হয়ে নিলাম বসে আছে। তার সারা শরীর ভয়ে আড়ষ্ট। কাঞ্চন ঘরে ঢুকতে গেলে গৌড় পেছন থেকে চিৎকার করে ওঠে, ওদিকে যাবেন না সাহাব, কিচকান্ডি আছে। রাগে জ্বলে উঠল কাঞ্চনের সারা শরীর। ওর ইচ্ছে করছিল গৌড়ের মাথাটা ফাটিয়ে দেয়। মায়াঙ্ক দরজার বাইরে দাঁড়িয়ে। দিলাম বাইরে এসো। না, বাইরে আসলে ও আমায় শেষ করে দেবে, ও আমায় মেরে ফেলে দেবে। বাইরে এসো। কথাটার মধ্যে কেমন যেন একটা আদেশের সুর ছিল। নিলাম বাধ্য ছেলের মতো গুটি গুটি পায়ে বাইরে এসে মায়াঙ্কের পা ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। ব্যক্তিত্বময় নিলামের এই রূপ দেখে হতবাক হয়ে যায় বাকিরা। তোমার পাপে আজ এই অবস্থা। যদি সেদিন। কথা শেষ করার আগেই সারা ঘরের আলো নিভে গেল। উপরের ঘর থেকে একটা মহিলা কণ্ঠের বিকট চিৎকার ভেসে আসে। ওরা কেউই বুঝতে পারে না এটা আহেলার গলার স্বর না মৌলির। কণ্ঠটা এখন কেমন যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। অন্ধকারে কিছুই কারোর চোখে পড়ছে না। সিঁড়ির উপর থেকে একটা নীলচে আলো জ্বলে উঠল। সেই আলোয় ওরা সবাই দেখল সেই স্টোর রুমের দরজাটা জোরে শব্দ করে খুলে গেল। আর তার ভেতর থেকে নেমে আসছে একজন মহিলা। তার সারা শরীর সাদা কাপড়ে মোড়া, ঠিক যেন
কবরে মোড়ানো একটা শরীর। নীলাম চিৎকার করে পিছিয়ে গেল। পায়ের দিকে দেখ। মহিলার পা মাটিতে নেই, বাতাসে ভেসে রয়েছে। পেছন থেকে নীলাম, গৌর, মায়াঙের কান্নার শব্দ ভেসে আসছে। ওরা পালাতে চেষ্টা করলেও নড়তে পারল না। কাঞ্চন মিলি ঘরে একা রয়েছে। কাঞ্চন অসহায় হয়ে ওর দিকে তাকায়। স্টোর রুম থেকে আবার বিকট চিৎকারের সাথে সাথে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। কিন্তু এই শব্দ মিলির নয়। ওরা দুজনেই অবাক হয়ে যায়। এই বাড়িতে একটা বাচ্চা আছে এতদিন বুঝতে পারিনি। তার মানে আহেরা ঠিকই বলেছিল। ওদের মাথা কাজ করছে না। পুরো বাড়িটা যেন ভূমিকম্পের মতো কাঁপছে। দরজা জানলাগুলো জোরে জোরে বন্ধ হচ্ছে আর খুলছে। পুরোহিত মশাইকে ডেকে আনুন, না হলে আজ আর কেউ বাঁচব না। কিন্তু কে যাবে? সবাই যেন পাথরের মূর্তি। মূল দরজাটা খুব জোরে বন্ধ হয়ে গেল। অশরীরী যেন চায় না এই বাড়ি ছেড়ে কেউ বাইরে যাক। নীল আলোটা এখন নিভে গিয়ে বাড়ি নিকষ কালো আঁধারে ডুবে গেছে। ঘরের মধ্যে যেন ঝড়ের গোঙানি। কতগুলো মানুষের বিকট চিৎকার ভেসে আসে ঘরের মধ্যে থেকে। মোবাইলের রিংটোন ভেসে আসছে। আহেরার মোবাইল বাজছে। সেদিন মন্দিরে এই মন্ত্রটা শুনে এত ভালো লেগেছিল যে বাড়ি ফিরে নেট থেকে মন্ত্রটা ডাউনলোড করে রিংটোন বানিয়েছিল। অন্ধকার নিস্তব্ধ বাড়িতে মন্ত্রধ্বনির শব্দটা যেন দমচাপা পরিবেশে ঠান্ডা বাতাস বুলিয়ে গেল। ঘরের লাইটগুলো জ্বলে উঠেছে। ছায়া মূর্তিটা এখন আর সিঁড়ির ওপর নেই। ময়ঙ্ক ছুটে আসে কাঞ্চনের কাছে। গৌরকে নিয়ে আপনি এক্ষুনি মন্দিরে যান, যেভাবে হোক ওকে নিয়ে আসুন। সাত্ত্বিক সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উঠল মিলির ঘরের দিকে। কাঞ্চন হয়তো জিজ্ঞাসা করতে চাইছিল আহেরা আর মৌলির ব্যাপারে। তাকে বলতে না দিয়ে, আমার বিশ্বাস উনি আসলেই আমরা ম্যাডামদের খুঁজে পাবো। কাঞ্চন আর কোনো প্রশ্ন না করে গৌরকে নিয়ে ছুটল গাড়ির দিকে। গৌর আর কাঞ্চন ছুটল পুরোহিত মশাইকে সেই হাড়ি তারার মন্দির থেকে আনার জন্য। এখান থেকে প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা, তবে সেটা দিনের বেলা। রাতের বেলা তারপর বৃষ্টি, পৌঁছতে বেশ অনেকটা দেরি হবে। গৌর শক্ত হয়ে স্টিয়ারিংয়ে বসে বিড়বিড় করে কি যেন বলে চলেছে। কাঞ্চন বুঝল এভাবে গাড়ি চালালে একটা বিপদ হবেই। গৌর, একটু দাঁড়াও। কি হয়েছে সবটা খুলে বলো তো আমায়। এখানে না সাহাব, একটু এগিয়ে যাই, তারপরে সব বলছি। পাহাড়ের বাঁকগুলো কাটিয়ে এবার ওরা মন্দিরের দিকের রাস্তা ধরল। সকালের দিকে যাওয়ার সময় রাস্তাটায় কিছু কিছু অন্তর অন্তর দোকান চোখে পড়লেও এখন একদিকে কালো আলখাল্লায় ঢাকা পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। অন্ধকারে সামনের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কোনো পাতাল লোকের দিকে ওদের গাড়িটা ছুটে চলেছে। জমাট বাঁধা কুয়াশায় জায়গাটা এত ঘন যে ফগ লাইট চালিয়েও এক হাতের বেশি দেখা যাচ্ছে না। গাড়ির গতিবেগ 20 থেকে 30-এর মধ্যে। গৌড়ের নিঃশ্বাস এখন একটু স্বাভাবিক হয়ে এসেছে। বছর 2 আগের কথা, যে বাড়িটাতে আপনারা আছেন সেটা আসলে ময়ঙ্ক আর দিশা দিদির বাবার বাড়ি ছিল। ওদের বাবা মা অনেক ছোটবেলায় মারা যান। ওরা 2 ভাই বোনে মিলেই থাকতো। ভালোই চলছিল দিনকাল। দিশা দিদির শাদি হয়ে যায় অন্য গ্রামে। তারপর নীলাম ম্যাডামের সঙ্গে ময়ঙ্ক শাদি করে নেয়। কিন্তু ভগবানের এত সুখ বোধহয় সহ্য হলো না তার। দিশা দিদির স্বামী একদিন পাহাড় থেকে গড়িয়ে পড়ে মারা যায়। ওর শ্বশুর বাড়ির লোক তখন আর ওকে রাখতে চায়নি। দিশা দিদির সম্পত্তির ভাগ চাইছিল, ওরা সেটা দিতে দেয়নি। অনেক অশান্তির পরে দিশা দিদি নিজের একমাত্র ছেলে তামুরকে নিয়ে বাড়ি চলে আসে। টুকটাক ঝামেলা হলেও সব ঠিক চলছিল। ওরকম ঝামেলা তো সব বাড়িতেই হয়, তাই গায়ের লোক বেশি মাথা ঘামায়নি।
এসবের মাঝে হঠাৎ করে একদিন সকালে জানতে পারলাম দিশা দিদি মারা গেছে। আর সেই দিন থেকেই তামরও নিখোঁজ। এ তো প্রত্যন্ত গ্রাম, পুলিশ এক দুবার এসে দায়সারা গোছের জিজ্ঞাসাবাদ করে চলে যায়। ওরা বুদ্ধিস্ট। পাহাড়ের খাঁজে সমতল একটা স্থানে দিশা দিদিকে কবর দেয়া হয়েছিল। তার কিছুদিন পর থেকেই শুরু হয় গন্ডগোল। মুখে মুখে ছড়িয়ে পড়ল পাহাড়ে রাতের বেলায় কিচকান্ডি বেরিয়েছে। তার কিছুদিন পরে গ্রামে আরেকজন বয়স্ক মানুষকে কবর দিতে গেলে লোকজন আবিষ্কার করে দিশা দিদির কবরের ভেতর থেকে একটা হাত উঠে এসেছে। কিন্তু হাজার চেষ্টা করেও এই হাতটা মাটির ভিতরে দাফন করা যায়নি। তখনই গ্রামের লোকজনের মধ্যে চাপা গুঞ্জন উঠতে শুরু করে। তারপর তো আমাদের এলাকার একটা ড্রাইভার পাহাড়ের খাদে গাড়ি নিয়ে তলিয়ে যায়। কিচকান্ডির ভয়ে হাসপাতালে নিয়ে আসার পথেই সে মারা যায়। আরে কিচকান্ডিটা কি সেটাই তো বুঝতে পারছি না। গাড়িটা এখন সমতল ছাড়িয়ে সেই পাহাড়ের মন্দিরের আশেপাশেই চলে এসেছে। আমরা পৌঁছে গেছি, আর মিনিট 10 মধ্যেই পুরোহিত মশাইয়ের কাছে পৌঁছে যাব। গৌর, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু তুমি দিলে না। ব্রেক কষে গাড়ি থামিয়ে পিছনের দিকে একবার তাকিয়ে নিল সে। লুকিং গ্লাসে বারবার দেখছিল। সন্দেহ হচ্ছিল হয়তো পিছনে কেউ আসছে। কিচকান্ডি হলো অতৃপ্ত এক প্রেত। অপূর্ণ কামনা বাসনা নিয়ে যদি কোনো ঔরত মারা যায়, তাহলে সেই আত্মা কিচকান্ডির রূপ নেয়। সাদা বা লাল পোশাক পরে পাহাড়ি এলাকায় এরা রাতের বেলায় ঘুরে বেড়ায়। যদি একবার তার সঙ্গে চোখাচোখি হয়ে যায়, তাহলে আর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু তোমরা কিভাবে ধরে নিচ্ছ যে দিশাই সেই কিচকান্ডি? অনেকবার চেষ্টা করার পর যখন দিশা দিদির হাতটাকে মাটির নিচে কবর দেওয়া যায়নি, তখন গ্রামের লোকেরা ঠিক করে যে পরদিন গিয়ে পুরো শরীরটাকে আবার কবর থেকে তুলে নতুন করে মাটি চাপা দেবে। কি দেখা যায় জানেন? পরের দিন গিয়ে দেখা গেল পুরো শরীরটাই উধাও হয়ে গেছে। দিশা দিদির গলার মধ্যে একটা সোনার চেন ছিল। সেই চেনের কিছু টুকরো কবরের মধ্যে পড়েছিল, বাকি আর কিছুই সেখানে ছিল না। আচ্ছা, ওই ছেলেটার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছিল? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আর নীলিমা কেন এত ভয় পাচ্ছিল, এই সম্পর্কে কিছু বলতে পারো কি? হঠাৎ গৌর থমকে দাঁড়ালো। সামনে কে যেন এসে দাঁড়িয়েছে। ভয়ে বুকের ধুকপুকানি কয়েক গুণ বেড়ে গেল দুজনেরই। সেই অবয়ব ধীরে ধীরে এগিয়ে এলো গাড়ির সামনে। হেডলাইটের আলো পড়তে চমকে উঠল তারা। এ কি, এ তো পুরোহিত মশাই স্বয়ং। এভাবে রাস্তাতেই তাকে দেখতে পাবে আশা করেনি। গৌর ছুটে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। কাঞ্চন বেশ অবাক হয়ে যায়। উনি কি জানতেন ওরা তার কাছেই যাচ্ছে? না হলে এত রাতে উনি মন্দির থেকে বেরোবেন কেন? ধীর পায়ে গাড়ির কাছে আসেন পুরোহিত মশাই। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি কোনো একটা কারণে গভীরভাবে চিন্তামগ্ন। ওদের দেখে বললেন, আমি ধ্যানে বসেছিলাম। ওই বাড়িতে যে অতিথিরা এসেছিল তারা ভীষণ বিপদে আছে। সেই জন্যই তো এত রাত্রে ছুটে যাচ্ছিলাম। কিচকান্ডিকে আজও বাড়ির বাইরে দেখতে পেয়েছি পণ্ডিতজি। এই ভয়টাই পাচ্ছিলাম। সেদিনকে যখন ওরা মন্দিরে এলো, আমি একটা কালো ছায়াকে দেখেছিলাম তোমাদের পেছনে। চলো। বলেই পুরোহিত মশাই গাড়িতে উঠে বসলেন। বাড়িটার সামনে আসতেই ওরা দেখল সারা বাড়ি নিকষ কালো আঁধারে ডুবে রয়েছে। দরজা বন্ধ। অনেকবার ডাকার পরেও কেউ খুলল না। ভেতরে কোনো শব্দ নেই। কাঁচে চোখ দিয়ে ও ভিতরে কাউকে দেখতে পেল না। অথচ ওরা যখন বেরিয়েছিল তখন দেখেছে সবাই এই হলেই দাঁড়িয়েছিল। পুরোহিত মশাই গৌরকে জিজ্ঞেস করলেন, এ বাড়িতে অন্য কোনো প্রবেশদ্বার নেই? আছে, পিছনের দিকে। সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে হয়। ওই দিকে চলো। পেছনের একটা পিচ্ছিল পথ ধরে ধীরে ধীরে ওরা বাড়ির স্টোর রুমের বাইরে পৌঁছল।
দরজাটা খুলতে উৎকট দুর্গন্ধে নাকে এসে ঝাপটা মারে। ঘরের কোণে একটা খালি তোষক পড়ে আছে, বাচ্চাদের জামা কাপড় এদিক সেদিক ছড়ানো। তামুর এখানে ছিল? হ্যাঁ, ওকে এখানে লুকিয়ে রেখেছিল, আমি ধ্যানের সবটা দেখেছি। কাঞ্চন ততক্ষণে ও পাশের দরজা খুলে বাড়ির মধ্যে ঢুকে দেখল সাত্বিক মিলিকে নিয়ে পাথরের মতো বসে রয়েছে। বন্ধ ঘরের ভিতর থেকে নীলাম বিকট চিৎকার করছে। সাত্বিককে বার কয়েক ডেকে উত্তর না পেয়ে কাঞ্চন ছুটল নীলামের ঘরের দিকে। দরজায় চাপ দিতেই খুলে যায়। সে দেখল নীলামের সামনে দাঁড়িয়ে আছে আহেরা। কাঞ্চন ছুটে গিয়ে ওকে ধরতে যাবে, এমন সময় পেছন থেকে, ওই ঘরে ঢুকো না, ওই ঘরেই কিচকান্ডি আছে। সাত্বিক দুহাতে মেয়ের মাথাটাকে পিঠের দিকে করে রেখেছে, যাতে এসব বিভৎস দৃশ্য তার চোখে না পড়ে। ওই ভিতরের ঘরের থেকে ছোট বাচ্চার খিলখিলে হাসির শব্দ ভেসে আসছে। শব্দটা এতটাই অপার্থিব যে বুকের জল শুকিয়ে যায়। তামুর ও ওই ঘরে কি করছে? পুরো গ্রাম যখন তামুরের খোঁজ করছিল তখন তুমি জানিয়েছিলে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আজ বলছো ওই ঘরে কি করছে? তার মানে তুমি এতদিন ওকে লুকিয়ে রেখেছিলে? মায়াং এগিয়ে এসে গৌড়ের কলার চেপে ধরল। এই সব কিছুর জন্য তোরও দায় কিছু কম নয়। সেদিন দিশাকে মারার জন্য ওই ফুলগুলো তুই এনেছিলি। তোর আর নীলামের সম্পর্কের কথা আমি জানি না ভেবেছিস? এখন এই সব করার সময় নয়, ওই প্রেতের হাত থেকে আগে ওই মেয়েটাকে রক্ষা করতে হবে। কাঞ্চন ওই ঘরে রাখা আয়নার দিকে তাকিয়ে দেখল আহেরার শরীরটা মাটি থেকে প্রায় 2 ফুট ওপরে। চুলগুলো বাতাসে উড়ছে, ফ্যাকাশে হয়ে এসেছে ওর শরীর। পুরোহিত মশাই ওই ঘরে ঢুকতে যাবেন এমন সময় বাঁচান আহেরাকে। ওদের কথা শুনে আহেরা ফায়ার প্লেস থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে বাইরের দিকে ছুঁড়ে মারল। পুরোহিত সেটার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে, এখনো সময় আছে, দোষ স্বীকার করে নে, না হলে তোর জন্য অনেকগুলো প্রাণের বিসর্জন হবে। ঘরের কোণ থেকে আবার সেই ছোট্ট বাচ্চার খিলখিলে হাসি শব্দ ভেসে আসলো। নীলাম হাউ হাউ করে কেঁদে পুরোহিত মশাইয়ের পায়ে পড়তেই উনি আরো 2 পা পিছিয়ে গেলেন। তোর মতো মেয়ে মা হওয়ার যোগ্যই নয়, এখন বুঝতে পারছিস তো? ভুল হয়ে গেছে, আমাকে বাঁচান। তুই বাঁচতে দিয়েছিলিস? সেদিন রাতে যখন দিশা বারবার করে তোর কাছে নিতিনের পাতা বাটা চেয়েছিল, তুই তখন ওকে বাঁচিয়েছিলিস? সম্পত্তির জন্য মেয়েটাকে ওই বিষাক্ত ফুল খাইয়ে মারলি, আর তার সন্তানকে ওই ঘরে লুকিয়ে রাখলে। সারাদিনে একটা বার মাত্র খেতে দিতিস, ছি! আর ভেবেছিলিস কেউ জানতে পারবে না? প্রকৃতির থেকে বড় শক্তিশালী আর কেউ নেই রে। এক মাকে বাধ্য করেছিস মৃত্যুর ওপার থেকে ফিরে আসতে। তোকে বাঁচাবে এমন শক্তিধর কে আছে? নীলামের মাথাটায় একটা অদৃশ্য সুতোর টানে মেঝের উপর জোরে কেউ যেন ঠুকে দিতে লাগলো। সরু রক্তের একটা ধারা বয়ে আসছে। আহেরার মুখ থেকে একটা গো গো শব্দ ভেসে আসছে। আহেরার শরীরটা এবার উল্টো হয়ে গেছে, মাথাটা নিচে, পা দুটো উপরে, সেইভাবে 2 হাতে ভর করে সারা ঘরে বন বন করে ঘুরছে। ঘরের বাইরে তখন কারোর আর নড়ার ক্ষমতা নেই। নীলামের শরীরটা নিথর হয়ে মাটিতে পড়ে আছে, আর সেই রক্তের চারপাশে আহেরা ঘুরছে। এই মেয়েটার তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে বলেই একটা সাদা গুঁড়ো সারা ঘরে ছড়িয়ে দিলেন। সাথে সাথে আহেরার শরীরটা ধপ করে নিচে পড়ে গেল। আহেরার হাতের মুঠিতে একটা সোনার লকেট। লকেটটা বের করে হাতে নিয়ে কাঞ্চনের দিকে তাকিয়ে বললেন, শিগগিরই আহেরাকে এই ঘরের থেকে বের করে নিয়ে যেতে। শিগগির আহেরাকে এই ঘরের থেকে বের করে নিয়ে যাও। ওর এখনো কিছু হয়নি, স্নায়বিক উত্তেজনায় অজ্ঞান হয়ে গেছে। মানে? কিচকান্ডি ওর উপর ভর করেনি। আমি প্রথমে ভুল ভেবেছিলাম, কিচকান্ডি এই ঘরে নেই। তিনি একটু থেমে আবার বললেন, তোমাদের সঙ্গে যে আরেকটা মেয়ে আছে সে কোথায়? মলি? কাঞ্চনের মনে পড়ল মিলিকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
মৌলি অনেকক্ষণ ফিরে এসেছে। ও আসলে একটু হাঁটতে বেরিয়েছিল। এই বৃষ্টির রাতে কোথায় হাঁটতে বেরিয়েছিলে? যেখানেই যাই তোকে জবাব দেব। সবাই অবাক হয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখল মৌলি অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। ওর হাতের মধ্যে কিছু একটা ধরা। জিনিসটা দৃষ্টিগোচর হতেই তারা আঁতকে উঠল। একটা মানুষের মাথা, সেই শরীরের বাকি অংশটা কাঠের মেঝেতে ছটফট করছে। মাথাটা হাতের মুঠির মধ্যে ধরে ধীরে ধীরে মাথাটাকে শরীরে উল্টো দিকে ঘোরাতে শুরু করেছে মৌলি। মানুষটার মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না। খানিকক্ষণ তাপাতাপি করার পর শরীরটা নিথর হয়ে যেতেই এক ধাক্কায় সেটা ছুঁড়ে ফেলে দিল। দরজার বাইরে গৌড়ের নিথর শরীরটা সেখানেই পড়ে রইল। মৌলি, এটা তুমি কি করলে? ও ছুটে যেতে গেলেই পুরোহিত মশাই ওকে হাত ধরে বাধা দেয়। একদম না, কিচকান্ডি প্রথম থেকেই মৌলির উপর ভর করেছিল। ও শুধু ভ্রম সৃষ্টি করার জন্য আহেরাকে দিয়ে সব কাণ্ড করিয়েছে, যাতে নীলাম আর গৌড় দুজনকেই মারা যায়। আমরা যদি প্রথমেই বুঝতে পারতাম তাহলে অন্তত গৌড়কে বাঁচাতে পারতাম। কাউকে বাঁচাতে পারবি না তুই, কাউকে না। বলেই মৌলি ঝাঁপিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তারপর রক্তাক্ত নীলামের মুখের মধ্যে কয়েকটা ফুল ভরে মুখটা চেপে বন্ধ করে দিল। দেখ কেমন লাগে। তোর কাছে ওষুধ টাকা সত্যি আর তুই ওষুধ পাবি আমার মতো। নীলামের গোঙানি কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে গেল। মৌলির হাতে কাটা মাথাটা তখনও ঝুলছে। অন্য হাতটা দিয়ে মুখে রক্ত মেখে ঘরের কোণে বাচ্চা ছেলেটার দিকে এগিয়ে গেল সে। বেটা আয়, আমার কাছে আয়, আয় বেটা আয়। আর কি চাই? তোর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এইবার ফিরে যা। আবার একটা অপার্থিব হাসি হাসল মৌলি, আকর্ণ বিস্তৃত সেই হাসি। আমার মেয়ের দিকে নজর দিয়েছে, ওকে আমি কিভাবে ছেড়ে দেব? ওকে আমি ছেড়ে দেব না, কিছুতেই ছাড়ব না। মৌলির হাতে সেই নীল ফুলগুলো দেখে সাত্বিকের আর বুঝতে বাকি রইল না সেদিন ওই ফুলের ছোঁয়া মিলি কোথা থেকে পেয়েছিল। মা হয়ে মেয়েকে কষ্ট দিতে বাঁধল না তোমার? এখন আমার মেয়ে করছো। ওই ফুলগুলো ছুঁয়েছিলে তাই না? হঠাৎ মনে হলো মৌলির কণ্ঠস্বর স্বাভাবিক হয়েছে। ফুলগুলো আমি তুলেছিলাম, কিন্তু আমি চাইনি, বিশ্বাস করো, আমি চাইনি। ঠিক তখনই আবার তার স্বর ভেঙে গেল। ওই মেয়েটার ক্ষতি চাইনি আমি, কিন্তু উপায় ছিল না, নাহলে আমাকেও টেনে মন্দিরে নিয়ে যেতিস তোরা। ওই ফুলগুলাই উপায় ছিল, ওর চোটের বাহানায় গাড়িতে থাকায় আর নীলামকে মারা। ঠিক ঠিক যেভাবে ও মেরেছিল, যেভাবে ও নয়। কাঞ্চনের প্রচেষ্টায় আহেরার ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে। হতভম্ব হয়ে সে এসব দেখছিল। আগের কোনো ঘটনা তার মনে নেই। পুরোহিত মশাইয়ের চোখ এখন রাগে জ্বলছে। ওই মেয়েটা তোর মেয়ের দিকে নজর দেয়নি। তোর কোনো মেয়েই নেই, তোর ছেলে তামুর রয়েছে। তুই যদি এরকম করিস আমি পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। মনে রাখবি, শুধুমাত্র আমরা একা মরব না, তার সাথে তোর ছেলেও মরবে। পারবি তো মা হয়ে নিজের চোখের সামনে ছেলেকে জ্বলতে দেখতে? আর্তনাদ করে ওঠে মৌলি। কাটা মাথাটা ছুঁড়ে ফেলে আঁকড়ে ধরে তামুরকে। পুরোহিত মশাই আবার সেই গুঁড়ো ছুঁড়ে দেন মৌলির দিকে। ওর শরীরটা এখন কোন এক অদৃশ্য দড়ি দিয়ে যেন কেউ বেঁধে রেখেছে। ওর শরীর ছেড়ে দে, বেরিয়ে যা। একটা গভীর কণ্ঠস্বর বেরিয়ে আসে মৌলির শরীরের থেকে।
ওর কণ্ঠস্বর যেন মাটির তলা থেকে আসছে। ঠিক আছে, তুই যাবি না তো? বলেই হন হন করে ভেতরের ঘরে গিয়ে তামুরকে নিয়ে আসেন। তামুরকে ওইভাবে নিয়ে আসতে দেখেই আহেরা চিৎকার করে উঠল। পুরোহিত মশাইকে এক ধাক্কা দিয়ে ছেলেটাকে দু হাতে জড়িয়ে ধরল। না, এভাবে ওকে ধরো না। ওর সারা শরীরে অনেক ক্ষত, ওকে ওরা খেতে দেয় না। এক রাতে ওর কান্না শুনে আমি ওই ঘরে গিয়ে দেখি ময়ং খুব কম খাবার দিয়ে এলো। আমিও পিছু পিছু ওর ঘরে গিয়ে দেখি ঠান্ডায় কুঁকড়ে বাচ্চাটা ওখানেই পড়েছিল। আমি আমার সোয়েটারের মধ্যে ওকে জড়িয়ে যখন শুয়ে পড়ি, ঘুমের ঘোরে আমায় কতবার মা বলে ডেকেছে। ওকে 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 ওর কাছে আমি যেতে দেব না, একদমই না। মৌলির চিৎকার ততক্ষণে থেমে গেছে। একটা অদ্ভুত চোখে আহেরার দিকে তাকিয়ে রয়েছে সে। চোখের কোণ বেয়ে জল বেরিয়ে এসেছে। তুই তো ওকে পছন্দ করিস না। ও তো তোর মেয়ের দিকে নজর দিয়েছে না? চা তোদের দুজনেরই শান্তি। তিশা তোর ছেলেও মরবে, আহেরা তোর মেয়ের দিকেও আর নজর দেবে না, সব শান্তি। চিৎকার ভেসে আসে মৌলির গলা থেকে। সাথে সাথেই ঘরের সমস্ত আলো একসাথে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে শেষে ফেটে চৌচির হয়ে যায়। মৌলির শরীরটা ধপ করে মাটিতে পড়ে গেল। কাঞ্চন টেবিলের উপর রাখা মোমবাতিটা জ্বালিয়ে দিল। দূর পাহাড়ের এক কোণ থেকে একটা অপার্থিব চিৎকার হাহাকারের মতো পুরো উপত্যটাকে ঘিরে মিলিয়ে যায়। পুরোহিত মশাই মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন মৌলি আর আহেরার মাথায়। ও আর আসবে না, ও ফিরে গেছে। নিজের সন্তানকে একটা বিশ্বাসযোগ্য কোল দিয়ে ও ফিরে গেছে। তোমরা যত তাড়াতাড়ি পারো এই জায়গা ছেড়ে দাও। ছেলেটাকে অযত্ন করিস না মা, নিজের মতো করে মানুষ করিস। ওর মা কিন্তু বড় ভরসা করে তোর কাছে দিয়ে গেছে। পরের দিন মৌলির সেই ভয়াবহ সমস্ত স্মৃতি মুছে গিয়েছিল। আসলে আহেরা সেদিন ঝর্ণার কাছে ফোন বের করার সময় তার পকেট থেকে সেই কুড়িয়ে পাওয়া লকেটটা তুলে নিয়েছিল ফেরত দেবে বলে। তারপর থেকেই কিছু ঠিক করে মনে পড়ছিল না তার। তবে ফেরার ব্যস্ততায় এসব নিয়ে বেশি ভাবার সময় পায়নি মৌলি। ভোর হতেই নীলাম আর গৌড়ের নিথর শরীরটা পুলিশ নিয়ে যায়। এই অঞ্চলে পুরোহিত মশাইকে লোকজন বেশ মান্যগণ্য করে। তিনি তাদের বুঝিয়ে বলেন আসলে গৌড় এবং নীলামের অবৈধ সম্পর্ক ছিল। গতরাতে নীলামের সঙ্গে গৌড়ের প্রচণ্ড ঝামেলা হয় এবং নীলামই গৌড়কে খুন করে নিজেও নিথিং ফুল খেয়ে আত্মহত্যা করে। ঘটনাটা শুনে দুর্ঘটনার কেস লিখে কাঞ্চন সাত্ত্বিকের কলকাতার ঠিকানা সমস্ত লিখে পুলিশ ওদের যাওয়ার অনুমতি দেয়। স্থানীয় একটা ড্রাইভার ওদের স্টেশন ছেড়ে দিল। ক্লান্ত শরীরগুলো ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিল। তামুরও দু হাতে তার নতুন মায়ের গলাটা জড়িয়ে ঘুমোচ্ছে। খুব শীঘ্রই ওরা আইন মতে তামুরকে দত্তক নেওয়ার কাগজপত্র তৈরি করে ফেলবে। হাতের মুঠোয় সেই নীল লকেটটা, যেটা তার মা তাকে দিয়েছিল, তার মধ্যে ভরা ছিল তার মায়ের দুটো নখ। সে নখের টানে তার মা ফিরে এসেছিল। লকেটটা পুরোহিত মশাই তামুরের গলায় পরিয়ে দিয়েছিলেন। পাহাড়কে পিছনে ফেলে ওরা ছুটে চলেছে ইট কাঠ পাথরের শহরে। এই পাহাড়কে আহেরা কোনো দিন ভুলতে পারবে না। এই পাহাড় তাকে সম্পূর্ণ করেছে। মাতৃ সুখে তৃপ্তি নিয়ে তামুরের কপালে চুমু দিয়ে চোখ বুঝল আহেরা। এসি কোচের কাঁচের বাইরে ভাসমান দুটো চোখ ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। শুনছিলেন আজকের গল্প রাতচরা। গল্প পাঠে এবং পুরোহিত এবং গল্পের সূত্রধার আমি সায়ন। আহেরা দেবস্মিতা, কাঞ্চন নীল, সাত্ত্বিক অমিতাভ, মৌলি অস্মিতা, মিলি অঙ্কিতা, নীলাম ঐন্দ্রিলা, গৌড় দীপ্তদীপ, মায়াং লিও। পর্ব পরিচালনায়
আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, প্রচ্ছদ মুরালি। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণ বি সেফ, স্টে কানেক্টেড।